এক অত্যাধুনিক প্যালেসের মতো বিশাল বাড়ির ভিতরে এক প্রখ্যাত কোটিপতির যমজ সন্তান সারা রাত ধরে অবিরাম কেঁদে চলেছিল। আর এক অতি সাধারণ গৃহকর্মীর অবিশ্বাস্য একটি কাজ সকলকে হতবাক করে দিয়েছিল। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও যেন আবেগে ভেঙে পড়েছিল। সেই জাঁকজমকপূর্ণ প্রাসাদে বিখ্যাত কোটিপতির দুটি যমজ সন্তান অবিরাম কান্নায় ভেঙে পড়ছিল। সবচেয়ে নামজাদা শিশুরোগ বিশেষজ্ঞদের যাবতীয় চিকিৎসা ও প্রচেষ্টা সত্ত্বেও তাদের কান্না থামছিল না। যখন সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই এক সাধারণ গৃহকর্মী, যাকে সবাই সর্বদা তুচ্ছ-তাচ্ছিল্যের চোখে দেখত এবং সমাজের একেবারে প্রান্তসীমায় রাখত, সে অজান্তেই এমন এক অলৌকিক কাজ করে ফেলল যার কথা কারুর কল্পনাতেও ছিল না। প্রকৃত মমতা ও ভালোবাসা কি সত্যি ধনসম্পদ, ক্ষমতা ও সামাজিক পক্ষপাতিত্বের সমস্ত প্রাচীর ভেদ করে যেতে পারে? এই গল্পে আপনাদের স্বাগত। যদি আপনি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল টিপে দিন, যাতে আমি আরও এমন হৃদয়স্পর্শী গল্প নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তাহলে চলুন এবার একসঙ্গে এই আবেগময় যাত্রায় পা মেলাই। দুপুরের প্রচণ্ড গরমে সবকিছু যেন তপ্ত হয়ে উঠেছিল। কোটিপতি অর্জুন রায় চৌধুরীর প্রাসাদোপম বাড়িটি এক গভীর বিষণ্ণতায় ডুবেছিল। দুটি যমজ ছেলের তীব্র কান্নার শব্দ পুরো বাড়ির প্রতিটি কক্ষে গমগম করছিল। এই কান্না ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছিল, যার ফলে বাড়ির প্রত্যেক কর্মচারী ও গৃহস্থালীর লোকজন অত্যন্ত অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়েছিল। অর্জুন হতাশায় সোফায় গেলে বসেছিলেন। অনেক রাত জেগে থাকার কারণে তার চোখের নিচে গাঢ় কালি পড়ে গিয়েছিল। তিনি একদিকে সন্তান প্রসবের সময় প্রিয় স্ত্রীকে হারানোর অসহ্য শোকে বিহ্বল ছিলেন, অন্যদিকে নিজের দুটি অতি দুর্বল সন্তানের এই অবস্থা দেখে পুরোপুরি অসহায় বোধ করছিলেন। তার পাশেই ছিলেন ডাক্তার শ্রেয়া মেহরা, যার উপর পরিবারের সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। তিনি অবিরাম ড্রিপের সংযোগ ঠিক করছিলেন, কিছু নোট লিখছিলেন এবং বারবার মাথা নাড়ছিলেন। তার মুখে স্পষ্ট উত্তেজনা ও গভীর ক্লান্তি ফুটে উঠেছিল। অবশেষে তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি যা যা সম্ভব সব চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে সন্তানদের শারীরিক অবস্থা খুবই নাজুক। তার এই কথাগুলো পিতার হৃদয়ে আরও গভীর বোঝা চাপিয়ে দিল। ঘরের এক কোণে দাঁড়িয়েছিল সীমা, নতুন আসা এক গৃহকর্মী, যাকে কাজে রাখা হয়েছে মাত্র আধা সপ্তাহ আগে। তার মুখ ছিল যুবতী সুলভ, কিন্তু চোখে ছিল গভীর বিষণ্ণতা। তার চোখ দুটি হালকা লাল হয়েছিল, যেন কোনো পুরনো ব্যথা হঠাৎ করে আবার জেগে উঠেছে। তার নিজের কোটি সন্তানটি গত বছরই তার কোলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এক মায়ের হৃদয়ে এখনও সেই শোক থেকে সেরে ওঠেনি। আর এখন এই দুটি ছোট্ট প্রাণকে গলা ফাটিয়ে কাঁদতে দেখে তার বুক যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। সে ধীর পায়ে এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলল, সাহেব, আমি কি এদের কিছুক্ষণের জন্য কোলে নিতে পারি? হয়তো এরা চুপ হয়ে যাবে। অর্জুন মাথা তুলে অবাক ও সন্দেহ মিশ্রিত চোখে তাকে দেখলেন। ডাক্তার শ্রেয়া তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে ঠান্ডা স্বরে বললেন, একদম না, এর তো কোনো চিকিৎসাগত জ্ঞান নেই। সন্তানরা এতটাই দুর্বল যে সামান্য একটু অসাবধানতাও মারাত্মক হয়ে উঠতে পারে। ঘরে নিম্নমুখী নীরবতা নেমে এলো, কিন্তু দুটি সন্তানের কান্নার আওয়াজ আরও তীব্র হয়ে উঠল, যেন তারা সকলের বুক চিরে দিতে চায়। অর্জুন নিজের মাথা দুহাতে চেপে ধরলেন, তার সমস্ত শরীর যেন ভেঙে পড়ছিল। শেষ পর্যন্ত তিনি হালকাভাবে মাথা নেড়ে অনুমতি দিলেন। সীমা কাঁপা কাঁপা হাতে একটি সন্তানকে নিজের বুকে জড়িয়ে নিল, আর পলকের মধ্যেই কান্নার তীব্রতা কমে গেল। সেই সন্তানের লাল চোখ ধীরে ধীরে বন্ধ হতে লাগল। পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেল। সীমা অপার মমতায় তাকে লড়ি শোনাল এবং তারপর দ্বিতীয় সন্তানকেও কোলে তুলে নিল। দুটি ছোট্ট দেবদূত তার উষ্ণ আলিঙ্গনে গুটিসুটি মেরে গভীর শান্ত নিদ্রায় ডুবে গেল। সেই ক্ষণে ঘরে এক অলৌকিক শান্তি নেমে এলো। অর্জুন নিঃশব্দে সামনে ঘটে যাওয়া দৃশ্যটি দেখছিলেন। তার গলা আবেগে ভারী হয়ে এলো। ডাক্তার শ্রেয়া একদম স্থির হয়ে গেলেন। তার হাত অজান্তেই কলমকে শক্ত করে চেপে ধরেছিল। সেই অত্যাধুনিক প্রাসাদে এক অতি সাধারণ ও স্বল্প শিক্ষিত মেয়ে এমন কিছু করে দেখালো যা কোনো খ্যাতনামা চিকিৎসক পারেননি, শুধুমাত্র একটি স্নেহময় স্পর্শ দিয়ে। ঘর এত নিস্তব্ধ ছিল যে দুটি সন্তানের মৃদু শ্বাস প্রশ্বাস স্পষ্ট শোনা যাচ্ছিল। সীমার কোলে আর সেই হৃদয় বিদারক কান্না ছিল না, ছিল শুধু এক অপূর্ব কোমল উষ্ণতা যা পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ছিল। অর্জুন পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, তার লাল চোখে জল চিকচিক করে উঠল।
কত রাত ধরে তিনি এমন এক শান্তির মুহূর্তের জন্য প্রার্থনা করেছিলেন, আর সেই মুহূর্ত এলো সেই জায়গা থেকে যার কথা কারুর ধারণাতেও ছিল না, সেই ক্ষীণদেহী গৃহকর্মীর হাত থেকে। সীমা মাথা নিচু করে সন্তানের নরম চুলে চুমু খেল। তার মনে ব্যথা আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ উথলে পড়ল, যেন তার হারিয়ে যাওয়া সন্তানটি এই দুটি প্রাণের মাধ্যমে আবার ফিরে এসেছে। সে ডাক্তার শ্রেয়ার দিক থেকে আসা তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করল। সেই মহিলার ঠোঁট শক্ত করে বন্ধ ছিল, মুষ্টি এত জোরে বাঁধা ছিল যে আঙুলগুলো সাদা হয়ে গিয়েছিল। অর্জুন কাছে এসে ভারী গলায় বললেন, এরা সত্যিই ঘুমিয়ে পড়েছে, মাসের পর প্রথমবার। তিনি কথা শেষ করতে পারলেন না, শুধু অবাক ও আবেগের মিশ্রণে নিজের দুটি সন্তানের দিকে তাকিয়ে রইলেন। তার হতাশ হৃদয়ে এক নতুন আশার আলো জ্বলে উঠল। কিন্তু ঠিক তখনই ডাক্তার শ্রেয়ার কণ্ঠস্বর মাঝপথে বাধা দিল, যেন কোনো ঠান্ডা ছুরি চালানো হলো। অর্জুন, থামুন, এদের কোলে তোলা ঠিক হবে না। অর্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন হবে না? আপনি তো দেখতেই পাচ্ছেন এর কোলে এরা কত শান্ত হয়ে গেছে। ডাক্তার শ্রেয়ার চোখে স্পষ্ট জ্বালা ফুটে উঠল। আপনি কি জানেন এ কে? এক গৃহকর্মী, এক অতি সাধারণ পরিবার থেকে আসা। এর কাছে কোনো চিকিৎসাগত জ্ঞান নেই। আপনার কি নিশ্চয়তা আছে যে এর শরীরে কোনো রোগ নেই? পরিষ্কারের রাসায়নিকের সংস্পর্শে কোনো জীবাণু নেই? অকালে জন্মানো শিশুরা অত্যন্ত সংবেদনশীল, সামান্য একটি জীবাণুও তাদের রক্তে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত তীক্ষ্ণ, প্রতিটি শব্দ যেন পাথরে খোদাই করা। সেই কক্ষে গম গম করে বেজে উঠল, যেখানে মাত্র কিছুক্ষণ আগে একটু শান্তি ফিরে এসেছিল। সীমা চমকে উঠল এবং দুটি সন্তানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানত তার অবস্থান কত নিচু এবং ডাক্তারের কথার কত ওজন, কিন্তু সেই অভিযোগে তার বুকে এক তীব্র যন্ত্রণা উঠল। অর্জুনের চোখে এখন দ্বিধা স্পষ্ট। তিনি শান্ত ঘুমন্ত সন্তানদের দিকে তাকিয়েছিলেন, কিন্তু মন ছিল গভীর জটিলতায় আবদ্ধ। একদিকে চোখের সামনে সত্য, অন্যদিকে সেই মহিলার দাবি, যিনি গত 3 বছর ধরে পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। তাকে বুঝতে পারছিলেন না কার ওপর ভরসা করবেন। সীমা মাথা নিচু করে খুব আস্তে ফিসফিস করে বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। তার গলা কাঁপছিল, কিন্তু চোখে ছিল অদম্য দৃঢ়তা। সে বুঝতে পারছিল যে সে এখন চমৎকার ও সন্দেহের মাঝে এক অতি সূক্ষ্ম রেখার ওপর দাঁড়িয়ে আছে। এর আগেই যে অর্জুন কোনো উত্তর দিতে পারেন, ডাক্তার শ্রেয়া এগিয়ে এসে কঠোর দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে বললেন, এদের এক্ষুনি নামিয়ে দাও, এটা কোনো খেলা নয়। অর্জুন, যদি আপনি সত্যি আপনার সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হন, তাহলে কোনো বাইরের লোককে তাদের স্পর্শ করতে দেবেন না। পরিবেশ আবার গভীর ভারী হয়ে উঠল, সন্তানদের কান্নার চেয়েও বেশি ভারী। ক্লান্ত হৃদয়ে সন্দেহের একটি ক্ষুদ্র বীজ বপন করা হলো। তিনি দুটি বিকল্পের মাঝে দাঁড়িয়ে পড়েছিলেন। একদিকে সেই সাধারণ মেয়ের কোল থেকে পাওয়া আশার আলো, অন্যদিকে ডাক্তারের জোরালো কণ্ঠ থেকে উৎপন্ন ভয়। সীমা নীরবে দুটি সন্তানকে আবার দোলনায় শুইয়ে দিল। তার হাত এখনও কাঁপছিল, যেন সে তার সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে ফেলেছে। সন্তানরা সামান্য নড়ল, কিন্তু ঘুম ভাঙল না। তাদের মৃদু শ্বাসই প্রমাণ করছিল সত্য কি। কিন্তু সেই কক্ষে সেই সত্যকে পক্ষপাতের এক মোটা প্রাচীর ঢেকে দিয়েছিল, আর ডাক্তার শ্রেয়ার ঠান্ডা চোখে এক গভীর জ্বালা ও বিদ্বেষের ঝিলিক উঠেছিল, যা আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছিল, যার আন্দাজ কারোরই ছিল না। সেই সন্ধ্যায় প্রাসাদে পরিবেশ এখনও উত্তেজনাপূর্ণ ছিল। অর্জুন নিজের টেবিলে গভীর চিন্তায় ডুবে বসেছিলেন। তার দুটি হাত একে অপরের সাথে জড়ানো ছিল। তার সামনে মেডিকেল রিপোর্ট ও প্রেসক্রিপশনের স্তূপ পড়েছিল। সবকিছু এক অর্থহীন জটিলতার মতো লাগছিল। দুপুরের সেই দৃশ্য বারবার তার মস্তিষ্কে ঘুরছিল। দুটি সন্তান যারা কেবল এক গরিব মেয়ে কোলে চুপ হয়েছিল, কিন্তু ডাক্তার শ্রেয়ার সতর্কবাণী কোনো ভারী শিকলের মতো তার কানে গুঞ্জিত হচ্ছিল। সীমা চুপচাপ পরিষ্কার করছিল। তার সাহস হচ্ছিল না কিছু বলার। তার মন অস্থির ছিল। একদিকে আনন্দ ছিল যে সে ছোট্ট প্রাণগুলোর সাহায্য করতে পেরেছে, আর অন্যদিকে ব্যথা ছিল কারণ তার ওপর এমন সন্দেহ করা হয়েছে যেন সে কোনো বিপদ। তাকে তার নিজের হারানো ছেলের কথা মনে পড়ল। সেই ব্যথা যেন কালকেরই কথা, এবং এখন তার ওপর মানুষের তিরস্কারের আর একটা ক্ষত লেগেছে। তখন দরজায় খটখট শব্দ হলো। ডাক্তার শ্রেয়া ভিতরে এলেন। তার আচরণ ঠান্ডা ও গাম্ভীর্যপূর্ণ ছিল। অর্জুন, আমি স্পষ্ট করে দিতে চাই, যদি সেই মেয়েকে সন্তানদের কাছে যেতে দেওয়া হয়, তাহলে আমি তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেব না। আপনাকে বুঝতে হবে যে আমিই তাদের জন্মের সময় থেকে বাঁচিয়েছি। আমি অন্য কারোর চেয়ে ভালো জানি কি বিপজ্জনক হতে পারে। অর্জুন নিজের ক্লান্ত চোখ তুললেন। কিন্তু আজ আপনি নিজেও দেখেছেন, তারা ঘুমিয়ে পড়েছে, এতদিন পরে প্রথমবার। ডাক্তার শ্রেয়া কথা কেটে তীক্ষ্ণ গলায় বললেন,
ওটা কেবল একটা কাকতালীয়। আপনি খুব ক্লান্ত, তাই মিথ্যে আশার শিকার হচ্ছেন, কিন্তু বিজ্ঞান আবেগে চলে না। আমি আবার বলছি, তাকে সন্তানদের স্পর্শ করতে দেবেন না। সীমা করিডোরে দাঁড়িয়েছিল এবং অজান্তেই সব শুনছিল। সে নিজের মুষ্টি কষে ধরল। চোখের জল থামছিল না, কিন্তু সে তা গিলে ফেলল। তার চোখে এক আত্মসম্মান জ্বলে উঠল। সে জানত সে ভুল নয়, এবং সত্যিকারের ভালোবাসা কখনো রোগের মূল হতে পারে না, যেমন লোকে বলছে। রাত হলো এবং দুটি সন্তান আবার কাঁদতে শুরু করল। তাদের আওয়াজ পুরো করিডোরে গুঞ্জিত হচ্ছিল এবং অর্জুনের মস্তিষ্ককে কুড়ে কুড়ে খাচ্ছিল। সীমা ঘরের বাইরে বসেছিল, তার হৃদয় ফেটে যাচ্ছিল। সে নিজের ঠোঁট কামড়ে ধরল এবং অজান্তেই নিজের হাত পেটে রাখল, যেখানে কখনো একটা প্রাণ বেড়ে উঠছিল, কিন্তু এখন সেখানে কেবল শূন্যতা ছিল। সেই সন্তানদের কোলে নিয়ে তাদের বাঁচানোর তীব্র ইচ্ছা তার ভিতর ঢেউয়ের মতো উঠছিল, কিন্তু ডাক্তার শ্রেয়ার নিষেধের শিকল তাকে বেঁধে রাখছিল। বন্ধ ঘরে অর্জুন দুটি সন্তানকে কোলে নিয়েছিলেন এবং তার চোখ থেকে জল পড়ছিল। তাকে সেই মুহূর্ত মনে পড়ছিল যখন সীমার কোলে সন্তানরা ঘুমিয়ে পড়েছিল। এক সাধারণ চমৎকার যার সামনে সব ওষুধ ব্যর্থ ছিল, এবং সেই মুহূর্তেই ডাক্তার শ্রেয়ার কথায় সন্দেহের একটা বীজ তার হৃদয়ে বাসা বাঁধতে শুরু করল। ছোট্ট, কিন্তু তার শিকড় জমে গিয়েছিল। অন্যদিকে বাইরে সীমা নিজের চোখের জল মুছে রাতের আকাশের দিকে তাকালো। সে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করল, যেন শপথ নিল, আমার সন্তানরা, আমাকে যতই বাধা দেওয়া হোক, আমি তোমাদের বাঁচানোর কোনো না কোনো পথ বের করে ফেলবই। এই গল্প এখনও শুরু হয়েছে মাত্র, এবং অন্ধকারের সন্দেহের বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছিল, যা আগত ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল, যা সবাইকে নিজের আওতায় নিয়ে নেবে। গভীর রাতে পুরো প্রাসাদ অন্ধকারে ডুবেছিল। কেবল করিডোরে জ্বলছে হলুদ আলোগুলো কাঠের ভারী দরজাগুলোকে ধোঁয়াটে আলোয় আলোকিত করছিল। সন্তানদের ঘরে এখনও আলো জ্বলছিল, পাখার ধীর আওয়াজ গুঞ্জিত হচ্ছিল। দুটি সন্তানকে এইমাত্র ঘুম পড়ানো হয়েছে। তাদের ছোট্ট মুখে দীর্ঘক্ষণ কাঁদার ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সীমা দরজার কাছে বিছানো নিজের ছোট্ট বিছানায় গুটিসুটি মেরে শুয়েছিল। চোখ বন্ধ ছিল, কিন্তু মন শান্ত ছিল না। সন্তানদের প্রতিটি নাজুক শ্বাস তাকে অস্থির করছিল। সন্ধ্যায় ডাক্তার শ্রেয়ার বলা কথাগুলো কোনো ছুরির মতো তার হৃদয় ছিঁড়ছিল। তখন দরজা খোলার হালকা আওয়াজ হলো। সীমা ভারী চোখে দেখল ডাক্তার শ্রেয়া ভিতরে আসছেন। তার চলা টিপে টিপে, কিন্তু তাড়াহুড়োয়। তিনি সাবধানে পিছনের দরজা লক করলেন, যেন চান না কেউ তাদের দেখুক। সীমা তৎক্ষণাৎ নিজের মুখ দেয়ালের দিকে ঘুরিয়ে ঘুমের ভান করতে লাগল। তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। পর্দার ফাঁক দিয়ে সে স্পষ্ট দেখল যে শ্রেয়া টেবিলে একটা ছোট্ট কুলিং ব্যাগ রাখলেন। তার থেকে কাঁচের একটা স্বচ্ছ শিশি বের করলেন, যার উপর ঠান্ডার কারণে কুয়াশা জমেছিল। তার হাত সিদ্ধ ছিল। তিনি সিরিঞ্জে এক হালকা রঙের তরল পদার্থ টেনে নিলেন এবং তার সন্তানদের জন্য তৈরি দুধের বোতলে ঢেলে দিলেন। সব কিছু খুব ধীরে ও সাবধানে হলো। তার মুখে একাগ্রতা ছিল, কোনো দ্বিধা ছিল না। সীমা নিজের শ্বাস আটকে রাখল। চোখ ফেটে যাচ্ছিল। উত্তেজনার কারণে তার কপালের শিরা উঁচু হয়ে উঠল। কাজ শেষ করে ডাক্তার শ্রেয়া সন্তানদের কম্বল ঠিক করে দিলেন এবং বিড়বিড় করলেন, যেন কোনো মিষ্টি লোরি গাইছেন, কিন্তু তার আওয়াজে ঠণ্ডক ছিল। সব শান্ত হয়ে যাবে। তারপর এই বাড়িতে আমার জায়গা কেউ নিতে পারবে না। তিনি আলো নিভিয়ে বাইরে চলে গেলেন। দরজা বন্ধ হতেই এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। সীমা ধাক্কা খেয়ে উঠে বসল। তার হৃদয় যেন বুক ফাটিয়ে বাইরে আসতে চাইছিল। যা কিছু এইমাত্র তার চোখের সামনে ঘটল তা খুব স্পষ্ট ছিল, কিন্তু কেউ কি তার কথা বিশ্বাস করবে? এক নামকরা ডাক্তার, যাকে অর্জুনের পরিবার মসিহা মনে করে, কেউ কি এই সত্যি স্বীকার করবে যে তিনিই সেই সন্তানদের শরীরে এমন জিনিস ঢালছেন যার সম্পর্কে কারোরই জানা নেই? সে কাঁপতে কাঁপতে দুধের বোতলের কাছে গেল। কাঁচে এখনও কুলিং ব্যাগের ঠান্ডা লেগেছিল। সে তা শুকলো তো দুধের পরিচিত গন্ধ ছিল, কিন্তু তার সাথে এক অদ্ভুত তীব্র গন্ধও মিশেছিল। তার গলা শুকিয়ে গেল। নিজের হারানো ছেলের স্মৃতি আবার তাজা হয়ে উঠল। সে চিৎকার করতে চাইল, কিন্তু না, সে নিজেকে থামালো, নিজের মুষ্টি কষে ধরল। তার মনে এক ভয় বাড়তে লাগল। 1 ঘন্টাও পার হয়নি যে সন্তানদের দোলনা থেকে রাতের নিস্তব্ধতা ছিঁড়ে কান্নার আওয়াজ উঠল। প্রথমে হালকা শিসকানো ছিল, তারপর তা চিৎকারে পরিণত হলো। আওয়াজ এত জোরালো ছিল যেন ঘর কেঁপে উঠল। দুটি সন্তান তড়পাচ্ছিল। তাদের মুখ নীল হয়ে গিয়েছিল এবং চোখ থেকে জল পড়ছিল।
সীমা ভয় পেয়ে দৌড়ে গিয়ে একটা সন্তানকে কোষে জড়িয়ে ধরল। তার আওয়াজ রুদ্ধ হয়ে গেল, শান্ত হও, কেঁদো না, আমি এখানে আছি। কিন্তু এবার কোনো চমৎকার হলো না। দিনের মতো তারা চুপ হলো না, বরং আরও জোরে চেঁচাতে লাগল। তাদের ছোট্ট শরীর কাঁপছিল, নানান হাত বাতাসে কিছু খুঁজছিল। সীমাও তাদের সাথে কাঁদতে লাগল। তার গালে জলের ধারা নেমে এলো। অসহায়ত্ব তার হৃদয়কে গ্রাস করছিল। তার মস্তিষ্কে ঠান্ডা শিশি, ডাক্তার শ্রেয়ার ঠান্ডা চোখ এবং সেই ভয়ঙ্কর লড়ি গুঞ্জিত হচ্ছিল যা সে শুনেছিল। দরজা খুলে গেল এবং অর্জুন ও ডাক্তার শ্রেয়া ভিতরে এলেন। অর্জুন ভয়ে সন্তানদের দিকে ছুটলেন, যখন শ্রেয়া তৎক্ষণাৎ দুধের বোতল ছিনিয়ে নিলেন, তার মধ্যে আর একটা মিশ্রণ মিশিয়ে জোর করে সন্তানের মুখে ঢেলে দিলেন। এটা সাপোর্ট ডোজ, আপনি চিন্তা করবেন না। অকালে জন্মানো সন্তানরা প্রায়ই কাঁদে। তার আওয়াজে আত্মবিশ্বাস ছিল, কোনো দ্বিধা ছিল না। অর্জুন দুঃখভরা মুখসহ ভরসাভরা চোখে তাকে দেখলেন। তাকে বোঝা যাচ্ছিল না। সীমার হাত কাঁপছিল, তার লাল চোখে সন্দেহ ও হতাশা ছিল। যখন কান্না একটু কমল, সীমা এক কোণে গুটিসুটি মেরে বসে থাকল। তার মন উথাল পাথাল ছিল। সে যা দেখেছে তা কোনো সাধারণ ডোজ ছিল না। সেই তরল পদার্থ দুধে মেশানোর পরই সন্তানরা আতঙ্কে এসেছে, কিন্তু এখন তা বলা আত্মহত্যার সমান ছিল। এক কম পড়াশোনা করা গৃহকর্মীর কথায় কে বিশ্বাস করবে, তাও এক এমন ডাক্তারের বিরুদ্ধে যাকে পুরো সম্মান দেওয়া হয়। সেই রাতে সীমা মেঝেতে বসে রইল, হাঁটুতে মাথা দিয়ে, সন্তানদের ভারী শ্বাস শুনতে শুনতে, এবং তার হৃদয় তরপাতে লাগল। অন্ধকারে একটা বিশ্বাস জন্ম নিল, দুর্বল কিন্তু দৃঢ়, যে সত্যি সবসময় লুকিয়ে থাকতে পারে না, এবং তাকে যে কোনো মূল্যে সেই ঠান্ডা শিশিগুলোর রহস্য জানতেই হবে, তার আগে যে খুব দেরি হয়ে যায়। পরের সকালে বড় কাচের জানালা দিয়ে হালকা রোদ এসে মেঝেতে পড়ছিল। অর্জুনের প্রাসাদ অদ্ভুতভাবে শান্ত ছিল। কেবল রান্নাঘরে বাসনের ঝনঝন শব্দ এবং রাতভর তর্পানোর পর ঘুমন্ত সন্তানের ঘ্যাঁসঘ্যাঁসে শ্বাসের আওয়াজ ছিল। সীমা কাঠের লম্বা টেবিলে একা বসেছিল। তার সামনে একটা ছেঁড়া ডায়েরি ছিল, যার পাতায় আড়াআড়ি লেখা ছিল। এই অভ্যাস সে নিজের ছেলেকে হারানোর দিনগুলো থেকে পেয়েছে। সন্তানের প্রতিটি কর্মকাণ্ড, প্রতি ঘণ্টা নোট করা, যেন স্মৃতির কোনো খড়কুটো ধরে রাখতে চায়। প্রতিটি পাতা উল্টাতেই তার হৃদয়ে চিনচিনে ব্যথা উঠত। এটা এত স্পষ্ট ছিল যে ভয়ঙ্কর লাগছিল। যখনই সন্তানরা ডাক্তার শ্রেয়ার আনা সেই ঠান্ডা ইঞ্জেকশনওয়ালা দুধ খেত, ঠিক 1 ঘণ্টা পর দুজনেই ভয়ঙ্করভাবে কাঁদতে শুরু করত, তরপাত, যেন কোনো দুঃস্বপ্নে আছে। এটা অনেক সপ্তাহ ধরে চলছিল, একবারও বাদ পড়েনি। সীমা উঠে দাঁড়ালো। সে কলম এত জোরে ধরল যে আঙুল থেকে রক্ত বেরিয়ে এলো। ভয় যেন পুরো ঘরকে ঘিরে ফেলল। চপ্পলের ঘষানোর হালকা আওয়াজ এলো। কাকি লীলাবতী, যিনি বছরের পর বছর ধরে এখানে কাজ করছেন, ভিতরে এলেন। তার মুখ ঝুলি দিয়ে ভরা ছিল, অভিজ্ঞ চোখ, যাই বাড়িতে অনেক কিছু দেখেছে। আজ সীমাকে দয়ার চোখে দেখছিলেন। তিনি টেবিলে চা রেখে ধীরে বললেন, বেটি, তুমি এখনও লিখছ? সীমা ওপরে তাকালো। তার চোখ জলে ঝাপসা ছিল। সে মাথা নাড়ল। কাকি, আপনি দেখুন, প্রতিবার কান্নার সময় মিলে যায়, ওষুধ খাওয়ার ঠিক 1 ঘণ্টা পর। গতরাতে আমি নিজের চোখে তাকে ব্যাগ থেকে ঠান্ডা শিশি বের করে দুধে মেশাতে দেখেছি। আমার বিশ্বাস করতে ভয় লাগছে, কিন্তু আমার মন খুব অস্থির। কাকি লীলাবতী এক গভীর নিঃশ্বাস নিলেন এবং ধীরে আলমারি খুললেন। সেখান থেকে আরেকটা ডায়েরি বের করলেন, যা আরও পুরনো ছিল, কিন্তু লেখা স্পষ্ট ও সোজা ছিল। তুমি একা নও যে এটা লক্ষ্য করেছ, আমিও চুপচাপ সব নোট করেছি। শুরুতে মনে হয়েছিল আমি বেশি ভাবছি, কিন্তু এখন দেখো, দুটো ডায়েরি পাশাপাশি রাখলে প্রতিটি সংখ্যা, প্রতিটি সময়, প্রতিটি ঘটনা একে অপরের সাথে ভয়ঙ্করভাবে মিলে যাচ্ছে। সীমা কাঁপা আঙুলে সেই শব্দগুলো স্পর্শ করল। যদি এটা সত্যি হয়, তাহলে সন্তানরা অসুস্থ নয়, এই ওষুধই আসল কারণ। কাকি, এটা কেন, আখেরে কেন? তার আওয়াজ রুদ্ধ হয়ে গেল, চোখে জল ভরে এলো। কাকি লীলাবতী অনেকক্ষণ চুপ রইলেন। তার ঝুলিওয়ালা হাত সীমার হাতের ওপর ছিল। বেটি, আমি এখানে 25 বছর ধরে আছি। আমি এই বাড়ি চিনি। আমার বা তোমার আওয়াজ ডাক্তার শ্রেয়ার কথার সামনে কিছুই নয়। সাহেব তাকে ভগবান মনে করেন। যদি তুমি পাকা প্রমাণ ছাড়া কিছু বলো, তাহলে ভয় হয় তুমিই বিপদে পড়ে যাবে। সীমা মাথা নিচু করে ফেলল। ভয় এক কালো চাদরের মতো তার ওপর ঠেকে দিল। কিন্তু তার হৃদয়ে সেই ছোট্ট সন্তানদের নিঃশব্দ চিৎকার গুঞ্জিত হচ্ছিল, যা তাকে কিছু করতে উস্কে দিচ্ছিল। তাকে নিজের মৃত ছেলের মুখ মনে পড়ল। চোখের জল ডায়েরির পাতায় টপ টপ পড়ল। সে ডায়েরি নিজের বুকে জড়িয়ে ধরল, যেন ওটা তার শেষ প্রমাণ, এবং হতাশায় বিড়বিড় করল, যদি আমি না বলি, তাহলে তারা মরে যাবে। আমি এখন আর চুপ করে থাকতে পারি না।
সেই দুপুরে মুম্বাইয়ের আকাশে কালো মেঘ ছেয়ে গেছিল, যেন কোনো অনিষ্ট ঘটতে চলেছে। বিশাল লিভিং রুমে বাতাসের ভারীপন অনুভব করা যাচ্ছিল, কারণ সন্তানদের কান্নার আওয়াজ আবার গুঞ্জিত হতে শুরু করেছিল, যা হৃদয় চিরে দিচ্ছিল। অর্জুন নিজের সন্তানদের কোলে নিয়ে অস্থিরভাবে হাঁটছিলেন। তার মুখ শুকিয়ে গিয়েছিল এবং চোখের নিচে গভীর গর্ত পড়ে গিয়েছিল, কারণ তিনি অনেক রাত ধরে ঘুমাননি। সীমা দরজার বাইরে দাঁড়িয়েছিল, তার হৃদয় জোরে ধুকপুক করছিল এবং হাতে সে সেই দুটি ডায়েরি কোষে ধরে রেখেছিল। তার পা কাঁপছিল, কিন্তু তবুও সে সাহস করে ভিতরে পা রাখল। সে লড়খড়ে গলায় বলল, সাহেব, দয়া করে একবার আমার কথা শুনুন। এটা আমার এবং কাকি লীলাবতীর ডায়েরি। প্রতিবার ওষুধ খাওয়ার ঠিক 1 ঘন্টা পর দুটি সন্তান ভয়ঙ্করভাবে কাঁদে। আমার বিশ্বাস যে সেই ওষুধই সন্তানদের এমন করছে। ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো, কেবল সন্তানদের কান্নার তীক্ষ্ণ আওয়াজ শোনা যাচ্ছিল। অর্জুন থেমে গেলেন এবং সীমার হাতে থাকা দুটি ডায়েরির দিকে তাকাতে লাগলেন। সেই ছোট্ট মুহূর্তে তার চোখে এক সন্দেহের ঝিলিক দেখা গেল, কিন্তু তারপর তার মুখ রাগে লাল হয়ে গেল। তার ভ্রু কুঁচকে গেল। তিনি জোরে সন্তানকে দোলনায় রেখে ঘুরে চেঁচিয়ে উঠলেন, তুমি কি জানো তুমি কি বলছো? তুমি ডাক্তার শ্রেয়ার ওপর অভিযোগ করতে সাহস করছো, সেই মহিলার ওপর যিনি আমার সন্তানদের প্রাণ বাঁচিয়েছেন। তুমি কেবল এক গৃহকর্মী, তোমার সিদ্ধান্ত নেওয়ার কি অধিকার? সীমা শুনে হতবাক হয়ে গেল। পুরো ঘর তার চোখের সামনে ঘুরতে লাগলো। সে মুখ খুলতে চাইল, বলতে চাইল যে গত রাতে সে নিজের চোখে কি দেখেছে, কিন্তু তার গলা রুদ্ধ হয়ে গেল, চোখে জল বেরিয়ে এলো। তবুও সে পুরো শক্তি লাগিয়ে বলার চেষ্টা করল, কিন্তু সাহেব, আমি নিজের চোখে দেখেছি যে তিনি বড় হয়েছে। অর্জুন মাঝপথে তার কথা কেটে দিলেন। তার গর্জন পুরো প্রাসাদে গুঞ্জিত হলো। আমি আর কোনো মিথ্যে অভিযোগ শুনতে চাই না। যদি তুমি আবার এমন করো, তাহলে আমি তোমাকে তৎক্ষণাৎ চাকরি থেকে বের করে দেব। সীমা হাঁটুতে ভেঙে পড়ল। সে ডায়েরি নিজের বুকে জড়িয়ে ধরল। তার হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। সন্তানদের কান্নার আওয়াজ এখনও গুঞ্জিতা হচ্ছিল, যা সত্যির জীবন্ত প্রমাণ ছিল। কিন্তু তাকে অন্ধবিশ্বাস ও ডক্টর শ্রেয়ার মর্যাদা চাপা দিয়েছিল। কাকি লীলাবতী কোণে দাঁড়িয়েছিলেন। তার চোখে ভয় ছিল, কিন্তু তিনি কিছু বলার সাহস করতে পারলেন না, কারণ তিনি জানতেন এই মুহূর্তে কোনো কথাই বৃথা হবে। সেই অত্যাধুনিক প্রাসাদে সত্যির গলা ক্ষমতা ও পক্ষপাতে দাবিয়ে দেওয়া হলো। সীমা চুপচাপ সেখান থেকে চলে গেল। নিজের ব্যথার হৃদয় চেপে জল অবিরাম পড়ছিল, কিন্তু সেই হতাশ চোখে এক ছোট্ট শিখা জ্বলছিল, এক মায়ের হৃদয়ের মমতার শিখা, যে নিজের সন্তান হারিয়েছে। সেই শিখা একটা প্রতিজ্ঞা করল, আমাকে যতই নিচু দেখানো হোক, আমার আওয়াজ দাবিয়ে দেওয়া হোক, আমি সেই দুটি নিষ্পাপ সন্তানকে সেই বিপজ্জনক মহিলার চঙ্গল থেকে বাঁচানোর পথ খুঁজে বের করবই। পরের কয়েকদিন সীমা ভয়ের ছায়ায় বেঁচে রইল, যেন সে কোনো গভীর খাদের ওপর টানা দড়ির ওপর হাঁটছে। অর্জুন তাকে ডেটেছিলেন, তার সম্মানে আঘাত করেছিলেন, কিন্তু এক মায়ের হৃদয় তাকে সেই সন্তানদের ছেড়ে যাওয়ার অনুমতি দিচ্ছিল না। যখনই সে সন্তানদের কাঁদতে শুনত, তাকে মনে হতো যেন কোনো ছুরি তার হৃদয়ে ঢুকছে। এবং তাই যখন রাত হতো এবং পুরো প্রাসাদ শান্ত হয়ে যেত, সীমা চুপচাপ ডক্টর শ্রেয়ার প্রতিটি কর্মকাণ্ডের উপর নজর রাখত। এক রাতে যখন শ্রেয়া সন্তানদের ঘর থেকে বেরিয়ে গেলেন, সীমা তাড়াতাড়ি ভিতরে গেল। টেবিলে কাচের একটা ছোট্ট শিশি পড়েছিল, যার রাবারের ঢাকনা এইমাত্র খোলা হয়েছে। সে কাঁপা হাতে তা তুলে নিল। হলুদ আলোয় সে দেখল যে ঢাকনায় আঁচড়ের চিহ্ন আছে, যেন অনেকবার সুই ঢোকানো হয়েছে। সীমার মনে এক অজানা ভয় ছড়িয়ে পড়ল। সে শিশি শুকল তো রাসায়নিকের তীব্র গন্ধ এলো, যা কোনো শক্তিশালী ওষুধের মতো ছিল না, যা সে চেনে। তখন করিডোরে পায়ের তীব্র আওয়াজ এসে চমকে উঠল। সে তাড়াতাড়ি শিশি আবার রেখে দিল এবং পরিষ্কারের ভান করতে লাগল। ডক্টর শ্রেয়া সেখানে এসে গেলেন। তার তীক্ষ্ণ চোখ টেবিলে পড়ল, শিশিতে থামল এবং তারপর সীমাকে ঘুরে তাকাল। সীমার ঠোঁটে এক হালকা হাসি ছিল, কিন্তু তার রাতের বাতাসের চেয়েও ঠান্ডা ছিল। তুমি খুব পরিশ্রমী, তাই না? সীমা মাথা নিচু করে ফেলল। তার হৃদয় জোরে ধুকপুক করছিল। সে নিজের ঘাবড়ে যাওয়া লুকোনোর চেষ্টা করছিল, কিন্তু শ্রেয়ার চোখে সতর্কতা এবং এক দুষ্ট পরিকল্পনার ঝিলিক এসে গিয়েছিল। পরের সকালে যখন বাড়ির লোকেরা এখনও ঠিকমতো জেগে ওঠেনি, হঠাৎ প্রাসাদের গেটের বাইরে পুলিশের সাইরেনের আওয়াজ গুঞ্জিত হল। দরজায় জোরালো খটখট এবং ভারী জুতোর আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠল। পুলিশ ভিতরে ঢুকে সোজা সন্তানদের ঘরের দিকে এগোল। তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সবার চোখ সীমার উপর স্থির হয়ে গেল। আমাদের খবর পাওয়া গেছে যে এই বাড়ির গৃহকর্মী সীমা ছোট্ট সন্তানদের গোপনে নিষিদ্ধ ওষুধ দিয়েছে, বিষ দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। অভিযোগের শব্দগুলো বিদ্যুতের মতো পড়ল। সীমা হতবাক হয়ে গেল। তার পুরো শরীর যেন জমে গেল। সে হাঁকলাতে হাঁকলাতে বলল, না, এটা সত্যি নয়, আমি কখনো না। কিন্তু সবার সামনে ডক্টর শ্রেয়া বড় আত্মবিশ্বাসে এগিয়ে এলেন। তার মুখে দুঃখের ভান ছিল। আমার অনেক আগে থেকে সন্দেহ ছিল। গত রাতে আমি একে টেবিলে রাখা ওষুধের শিশির সাথে হাত লাগাতে দেখেছি। সেই দুটি নিষ্পাপের প্রাণ বাঁচাতে আমাকে পুলিশকে ডাকতেই হলো।
অর্জুন হতবাক হয়ে গেলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে সীমার জন্য রাগ ও হতাশা ভরা ছিল। দোলনায় শোয়া দুটি সন্তানও জোরে কাঁদতে শুরু করল, যেন তারা বাইরে চলা হট্টগোলে নিজেদের আওয়াজ মিশিয়ে দিচ্ছে। সীমাকে লিভিং রুমের মাঝখানে হাতকড়ি পরানো হলো সবার সামনে। অপমানের ঝড় তাকে ঘিরে ফেলল। তার শ্বাস নেওয়া কঠিন হয়ে গেল, চোখে জল বেরিয়ে এলো। সে হতাশায় চেঁচিয়ে উঠল, আমি কিছু করিনি, আমি তো কেবল সন্তানদের বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু তার আওয়াজ পুলিশের কাগজের সরসর শব্দ এবং ভারী জুতোর আওয়াজে ডুবে গেল। প্রাসাদে হুড়োহুড়ি পড়ে গেল। গৃহকর্মীরা ফিসফিস করতে লাগল। কেউ ভয় পেয়েছিল তো কেউ নিন্দা করছিল। সেই ফিসফিস কোনো ছুরির মতো সীমার কানে বিঁধছিল। কত দুষ্ট মহিলা, সন্তানদের ক্ষতি করার সাহস কি করে হলো? সে বোঝাতে তর পাচ্ছিল, কিন্তু পুলিশের ঠান্ডা হাত তার কবজি চেপে ধরল এবং তাকে নির্দয়ভাবে টেনে নিয়ে যেতে লাগল। ডক্টর শ্রেয়া একপাশে দাঁড়িয়েছিলেন। তিনি রুমাল দিয়ে নিজের চোখের কোণ মুছলেন, যেন তার খুব দুঃখ হচ্ছে, কিন্তু তার চোখের গভীরে জয়ের ঝিলিক ছিল। তিনি নুয়ে অর্জুনের কানে ধীরে বললেন, দেখেছেন, আমি সতর্ক করেছিলাম, এই মহিলা সাধারণ নয়। যদি এ সন্তানদের কাছে আর থাকত, তাহলে কে জানে কি হতো। তার আওয়াজ ধীর বিশ্ব কিন্তু স্পষ্ট ছিল, যা অর্জুনের হৃদয়ে বাকি আশার সুতোও কেটে দিল। অর্জুন নিজের মুষ্টি কষে ধরলেন, তার চোখে রক্ত উঠে এসেছিল। প্রতি রাতের সন্তানের কান্না এবং সীমার হাতকড়ি, এসব মিলে তার ভিতর উথল পাথল আনতে চাইল। তিনি চিৎকার করে উঠলেন, আমি তোমার ওপর ভরসা করে ভুল করেছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, দুষ্টু। এই অভিশাপ সীমার জন্য মৃত্যুদণ্ডের সমান ছিল। সে অর্জুনের দিকে তাকালো, তার চোখ জলে ভরা ছিল, ঠোঁট কাঁপছিল। সে নিজের নির্দোষিতা বলতে চাইল, কিন্তু গলা রুদ্ধ হয়ে গেল। সেই মুহূর্তে সে বুঝে গেল যে যখন আপনি ক্ষমতা ও পক্ষপাতে ঘেরা, তখন সত্যির কোনো মূল্য থাকে না। গেটের বাইরে নিয়ে যাওয়ার আগে সীমা ঘুরে সেই দুটি সন্তানকে দেখল। তারা দোলনায় চেঁচাচ্ছিল, তাদের ছোট্ট হাত বাতাসে এমন নড়ছিল যেন সাহায্য চাইছে। সীমার হৃদয় হাজার টুকরো হয়ে গেল। সে দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরতে চাইল, কিন্তু লোহার শিকল তাকে আটকে রেখেছিল। বাইরে গেটে দুপুরের তীব্র রোদ ঠাটার ধাতুতে ঝকমক করছিল। প্রতিবেশী ও পথচারীরা তামাশা দেখতে জমায়েত হয়ে গিয়েছিল, আঙুল তুলছিল এবং ফিসফিস করছিল, দেখো, সেই গৃহকর্মী যে ধনী বাড়ির সন্তানদের বিষ দিয়েছে। তিরস্কার ভরা চোখ ও গালাগালি পাথরের মতো সীমার ওপর বর্ষিত হচ্ছিল। সে মাথা নিচু করে ফেলল, চোখে জল পড়ছিল। সে নিজেকে এত ছোট, এত পাপী এবং এত অপমানিত কখনো অনুভব করেনি। কিন্তু তার ভিজে চোখের গভীরে এখনও এক খুব দুর্বল আলো ছিল, সেই সত্যির আলো যা এখনও সামনে আসেনি। জাল বেছানো হয়েছিল এবং তাকে অপমানের খাদে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু তার ভিতর বসা মা ফিসফিস করছিল যে একদিন এই অন্ধকার কেটে যাবে। জেল শহরের বাইরের এলাকায় ছিল, যার উঁচু দেওয়াল কাটা দিয়ে ঢাকা ছিল। লোহার শিকলের ঠান্ডা ছায়া সিমেন্টের মেঝেতে পড়ছিল। সীমা নিজের সংকীর্ণ কোঠরিতে গুটিসুটি মেরে বসেছিল, তার পিঠ ঠান্ডা দেওয়ালে লেগেছিল। সে শিকলের ওপারে আকাশের ছোট্ট টুকরোকে খালি চোখে দেখছিল। তার কবজিতে হাতকড়ির লাল চিহ্ন এখনও জ্বলছিল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এসব কোনো দুঃস্বপ্ন নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তব। গত কয়েকদিন ধরে সীমা না খেয়েছে, না ঠিকমতো ঘুমিয়েছে। তার কানে এখনও প্রাসাদে কাঁদতে থাকা সেই সন্তানদের আওয়াজ গুঞ্জিত হচ্ছিল, তাদের সেই হতাশ চোখ যখন তাকে জন্তুর মতো বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। রাত হলে তাকে প্রায়ই নিজের মৃত ছেলের স্বপ্ন আসত, যে নিজের ছোট্ট বাহু ফেলে তাকে মা ডাকছে। সে অন্ধকারে ধর্মর করে উঠে বসত, চোখের জল পড়ত, কিন্তু তার পাশে থাকা অন্য কয়েদিরা কেবল মুখ ফিরিয়ে নিত, কারোরই পরোয়া ছিল না। প্রথম দেখা করার দিন এলো, জেলার তার নাম ডাকল। সীমার হৃদয় কেঁপে উঠল, আশার এক হালকা আলো জ্বলে উঠল। কেউ কি আছে যে তার নির্দোষতায় বিশ্বাস করে? সে লড়খড়ে পায়ে দেখা করার ঘরে গেল, যেখানে একটা কাঁচের দেওয়াল দুই পাশের দুনিয়াকে ভাগ করে রেখেছিল। অন্য পাশে তার স্বগোত্র মা রেখা বসেছিলেন। তার কোমর সোজা ছিল এবং মুখে রাগ আর উদাসীনতা ছিল। সীমার গলা ভরে এলো, তার চোখ চকচক করে উঠল। মা, আমি কোনো ভুল করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, প্লিজ আমার কথা বিশ্বাস করো। কিন্তু রেখা নিজের মেয়ের চোখে তাকালেন না, তার ঠোঁট কোষে বন্ধ ছিল। তারপর তিনি এমন কষ্টকর শব্দ বললেন যা ছুরির মতো লাগল, মুখ বন্ধ রাখ, তুই পুরো খানদানের নাক কেটে দিয়েছিস। পুরো পাড়া এখন থুতু ফেলছে যে রেখার মেয়ে গৃহকর্মী হয়ে ধনী বাড়ির সন্তানদের বীজ দেয়। তুই আমাদের জন্য কলঙ্ক সীমা। কাশ আমি তোকে জন্মই না দিতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। সীমার বুকে শ্বাস আটকে গেল। সে টলে উঠল এবং টেবিল ধরে ফেলল। চোখের জল মেঝেতে টপ টপ পড়ল। সে হতাশায় চেঁচিয়ে উঠল, মা, আমি কসম খেয়ে বলছি, আমি কাউকে ক্ষতি করিনি, আমি তো কেবল তাদের বাঁচাতে চেয়েছিলাম।
কিন্তু রেখা উঠে দাঁড়ালেন। কাচের ওপার থেকে এক ঘৃণাভরা চোখ দিয়ে পিছন ফিরে সেখান থেকে চলে গেলেন। সীমা চেয়ারে ধপ করে বসে পড়ল। তার পুরো শরীর কাঁপছিল, হৃদয় যেন মুষ্টিতে চেপে ধরা হয়েছে। এই দুনিয়ায় এখন তার জন্য কোনো জায়গা বাকি ছিল না। রক্তের সম্পর্কও মুখ ফিরিয়ে নিয়েছে। আশার যে ছোট্ট আলো ছিল তাও নির্দয়ভাবে নিভিয়ে দেওয়া হলো, এবং তার পিছনে কেবল এক গভীর কালো গর্ত রেখে গেল, যা তাকে গিলে নিচ্ছিল। কয়েকদিন পর জেলের দরজা খুলে গেল এবং এক গার্ড খবরের কাগজের স্তূপ ভিতরে ছুঁড়ে দিল। ছেঁড়া পুরনো পাতাগুলো বাতাসে উড়তে উড়তে সীমার সামনে পড়ল। প্রথম পাতায় মোটা অক্ষরে ছাপা ছিল, গৃহকর্মী কোটিপতি অর্জুন রায়চৌধুরীর যমজ সন্তানদের বীজ দিয়েছে। নিচে তার ছবি ছিল, যেখানে তার হাতে হাতকড়ি এবং সে কাঁদছে। সীমা হতবাক হয়ে গেল। তার হাত কাঁপতে কাঁপতে খবরের কাগজ তুলতে লাগল। এক একটা শব্দ হৃদয়ে ক্ষত করছিল। তার পাশে বসা অন্য কয়েদি মহিলারা হাসছিল এবং তানা মারছিল। লো, খবরের কাগজেও এসে গেছে। মুখ দেখেই চোর লাগে। তাদের ঘৃণাভরা হাসি কানে গুঞ্জিত হচ্ছিল, যার ফলে তাকে মনে হচ্ছিল যেন সেই আসল অপরাধী। খবরের কাগজই নয়, সোশ্যাল মিডিয়াতেও এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। জেলের ভিতরেও ফিসফিস চলছিল। ফেসবুকে লোকে তাকে গালি দিচ্ছিল। কেমন মহিলা যে সন্তানদের মারতে চায়? কেউ চুপচাপ সীমাকে ফোন দেখালো, যেখানে হাজার হাজার কমেন্ট ছিল। এই বিষাক্ত মহিলাকে ফাঁসি হওয়া উচিত। গরিব ছিল, তাই জ্বলনের কারণে ধনী সন্তানদের মারতে চেয়েছে। এ মা বলে ডাকার যোগ্য নয়। সীমা নিজের মাথা চেপে ধরল। চোখের জলের বৃষ্টি হচ্ছিল। সবাই মেনে নিয়েছে যে সে দোষী, পরিবার, সমাজ এবং সেই অজানা লোকেরাও, যারা তাকে চেনে পর্যন্ত না। কেউ তাকে নির্দোষতা বলার একটা সুযোগ দেয়নি। সে অদৃশ্য অভিশাপ, যা কোনো লোহার শিকলের চেয়ে ভারী। সেই রাতে সীমা অন্ধকার কোণে হাঁটুতে মাথা দিয়ে বসে রইল। তার চোখ শুকিয়ে গিয়েছিল এবং ঠোঁট কামড়ে রক্ত বেরিয়ে এসেছিল। এক মহিলা যে কেবল ভালোবাসা দিতে চেয়েছিল এবং সন্তানদের বাঁচাতে চেয়েছিল, এখন দুনিয়ার চোখে এক দানব হয়ে গিয়েছে। যে সামান্য আশা বাকি ছিল তাও ভেঙে গেল এবং পিছনে রেখে গেল হতাশার এক গভীর খাদ। কিন্তু সেই শিশকানোর মাঝে এক মায়ের হৃদয়ে এখনও এক দুর্বল আওয়াজে ধুকপুক করছিল, সীমা, তোকে হার মানতে নেই। সেই দুটি সন্তানের জন্য, নিজের হারানো ছেলের জন্য তোকে বেঁচে থাকতে হবে। নিজের সত্যি প্রমাণ করতে হবে। জেলের সেই ঘন অন্ধকারে হাজার গালাগালির মাঝে সীমার ভেজা চোখে এখনও একটা আলো টিমটিম করছিল। এটা ব্যথার আলো ছিল, কিন্তু সাথে এক লম্বা লড়াইয়েরও শুরু। এক এমন লড়াই যা এক প্রত্যাখ্যাত মানুষের ছিল, যে এখনও হার মানেনি। সীমার অ্যারেস্টের এক সপ্তাহ পর প্রাসাদে হাহাকার পড়ে গেল। হঠাৎ দুটি সন্তানের ভয়ঙ্কর খিঁচুনি শুরু হলো। তাদের কপাল জ্বরে তোপছিল, শ্বাস তীব্র ছিল এবং ছোট্ট শরীর ঝাঁকুনি খাচ্ছিল। অর্জুন ভয়ে সন্তানদের কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে গেলেন। তার আওয়াজ পুরো বাড়িতে গুঞ্জিত হলো, গাড়ি বের করো, তাড়াতাড়ি হাসপাতাল চলো। গাড়ি রাতের অন্ধকারে তীব্র গতিতে ছুটল। রাস্তার আলো জানালা দিয়ে পার হয়ে যাচ্ছিল। সন্তানদের চেঁচানোর আওয়াজ অর্জুনের হৃদয় ছিঁড়ছিল। ডক্টর শ্রেয়া পাশে বসেছিলেন। তিনি ড্রিপ ধারে জোরে বলছিলেন, আমার এই কথার ভয় ছিল। এই খিঁচুনি সাধারণ নয়। খুব সম্ভব যে সেই গৃহকর্মী যে অজানা ওষুধ এদের শরীরে ঢালেছে, তার প্রভাব এখনও আছে। তার দুষ্প্রভাব এখন সামনে আসছে। অর্জুন হতভাগ হয়ে গেলেন। তার লাল চোখ তরপাতে থাকা সন্তানদের দেখছিল। শ্রেয়ার এক একটা শব্দ হৃদয়ে ছুরির মতো চলছিল। সীমা কি সেই এই বিপদ তৈরি করেছে? তিনি নিজের মুষ্টি এত জোরে কষলেন যে রক্ত থেমে গেল। মনে ঘৃণা ভরে গেল। হাসপাতালের করিডর তীব্র আলোয় ঝকঝক করছিল। জীবাণুনাশক ওষুধের গন্ধ নাকে বিঁধছিল। নার্সরা স্ট্রেচার নিয়ে দৌড়ছিল। ডাক্তাররা ওষুধের নাম চেঁচিয়ে বলছিলেন। জরুরি ঘরে মেশিনের বিপ বিপ তীব্র হয়ে গেল। দুটি ছোট্ট শরীর তার আর নলের জালে আটকে ছিল। তাদের মাথায় সাদা ব্যান্ডেজ ছিল। অর্জুন বাইরে কাঁচে মিশিয়ে দাঁড়িয়েছিলেন। তার কপাল থেকে ঠান্ডা ঘাম পড়ছিল। হৃদয় যেন কুচলে দেওয়া হচ্ছিল। শ্রেয়া পাশে দাঁড়িয়ে গভীর শ্বাস নিয়ে বললেন, আমি শুরুতেই বাধা দেওয়ার পুরো চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়ে আপনি লোকের ওপর খুব তাড়াতাড়ি ভরসা করে ফেলেন। এখন দেখুন ফল। কে জানে সেই মহিলা দুধে কি মিশিয়েছে? সেই বিষ সন্তানদের নাজুক নার্ভাস সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। তার আওয়াজ কঠিন ছিল। এক একটা শব্দ এমন পড়ছিল যেন একটা রায় দেওয়া হচ্ছে, যা বদলানো যায় না। অর্জুন দাঁত কিড়মির করলেন। তার চোখে রাগ ও ব্যথার ঝড় ছিল। সীমার হাতকড়ি পড়া দৃশ্য এবং সেই রাতের সন্তানের কান্না সব মিলে তার বুকে এক গিট হয়ে গেল। যদি সে না থাকত, যদি আমি শুরু থেকে শ্রেয়ার কথা মানতাম। সে ভারী গলায় বিড়বিড় করলেন। বাইরে মিডিয়ায় আবার খবর উঠল। টিভিতে ব্রেকিং নিউজ চলছিল।
কোটিপতি অর্জুন রায়চৌধুরীর যমজ সন্তানদের অবস্থা নাজুক, বিষ দেওয়ার ঘটনার সাইড ইফেক্ট হওয়ার সন্দেহ। সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প লেগে গেল, লক্ষ লক্ষ রাগ ভরা কমেন্ট এলো। সেই দুষ্ট গৃহকর্মীকে তো নরকে জায়গা পাবে না, নিষ্পাপ সন্তানরা তার কর্মের ফল ভোগ করছে। জেলে সীমা এক সহকয়েদির পুরনো রেডিওতে এই খবর শুনল। সে শুনে হতবাক হয়ে গেল, তার হাত কাঁপতে কাঁপতে মুখে গেল। না, এটা হতে পারে না, ও তো সেই ডাক্তারের ওষুধের বিষ, সবাই উল্টো কেন বুঝছে? তার সিসকানোতে পাশের কয়েদি মহিলারা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। কেউ খেয়াল করল না যে আবার সত্যিকে কিভাবে মোচড় দেওয়া হলো এবং তাকে অপরাধের সেই কালো গর্তে আরও গভীরে ঠেলে দেওয়া হলো, যা সে করেনি। সেই রাতে আইসিইউতে সন্তানরা এখনও সচেতন হয়নি। জ্বর বারবার উঠছিল, হৃদয়ের ধুকপুক নেওয়া মেশিনের আওয়াজ কোনো হাতুড়ির মতো মস্তিষ্কে বাজছিল। অর্জুন চেয়ারের নিচে বসে পড়লেন, দুটি হাতে মুখ ঢেকে ফেললেন। তার কাঁধ নড়ছিল। স্ত্রীকে হারানোর পর এখন সন্তানদের হারানোর ভয় তার মাথার ওপর ঘুরছিল। এক পিতার হৃদয়ে ছিঁড়ে যাচ্ছিল। ডক্টর শ্রেয়া নিজের সাদা কোট পরে কাছে এলেন। তার আওয়াজে এখন কিছু নরমতা ছিল, যেন সহানুভূতি দেখাচ্ছেন। অর্জুন, আমি আপনার ব্যথা বুঝি, কিন্তু এখন সেই গৃহকর্মী ছাড়া অন্য কাউকে দোষ দেওয়া যায় না। আমি পুরো চেষ্টা করব, কিন্তু যদি সন্তানরা না বাঁচে তাহলে আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই কথা সেই ক্ষতের শেষ আঘাতের মতো ছিল, যা এখনও ভরেনি। অর্জুন মাথা তুললেন, তার চোখ লাল ছিল। তিনি এক একটা শব্দ চিবিয়ে বললেন, সীমা, আমি তাকে কখনো ক্ষমা করব না। করিডরের এক অন্ধকার কোণে কাকি লীলাবতী চুপচাপ নিজের চোখের জল মুছছিলেন। তিনি অনেক কিছু দেখেছেন। তিনি জানতেন যে সীমা অপরাধী হতে পারে না, কিন্তু এই মুহূর্তে যখন সাহেবের পুরো ভরসা ডক্টর শ্রেয়ার ওপর, তিনিও চুপ থাকতে বাধ্য ছিলেন। ভিতর থেকে সন্তানদের কান্নার আওয়াজ আসছিল, যা এক নির্দোষ মহিলার ওপর লাগানো অভিযোগের সাক্ষী দিচ্ছিল যে জেলে বন্দী ছিল। জেলে সীমা পুরো রাত জেগে রইল। কাকি লীলাবতী দিয়ে পাঠানো ডায়েরি সে কোষে ধরে রেখেছিল। প্রতিটি সংখ্যা, প্রতিটি লাইন সেই প্রমাণ ছিল যা সে ধরেছিল, কিন্তু দুনিয়ার চোখে তা আবর্জনার কাগজের চেয়ে বেশি কিছু ছিল না। সন্তানদের অবস্থা খারাপ হওয়ার খবর বিদ্যুতের মতো তার ওপর পড়ল, যার ফলে সে পুরোপুরি হতাশ হয়ে গেল। সে অন্ধকারে চেঁচিয়ে উঠল, সন্তানরা, আমাকে মাফ করে দাও, আমি তোমাদের বাঁচাতে পারিনি। তার চিৎকার জেলের ঠান্ডা বাতাসে মিশে গেল, যেন কোনো ভটকা আত্মার আওয়াজ। বাইরে পুরো দুনিয়া তাকে অপরাধী মেনে নিয়েছে, এবং হাসপাতালে এক পিতা ব্যথায় অন্ধ হয়ে ভুল মানুষের ওপর ভরসা করছেন। ন্যায় ও সত্যি সব তার নাগালের বাইরে চলে যাচ্ছিল। কেবল এক ভারী অন্ধকার বাকি ছিল। সেই লম্বা রাতে দুটি অদৃশ্য কান্নার আওয়াজ গুঞ্জিত হচ্ছিল, এক সেই অসুস্থ সন্তানদের এবং অন্য সেই নির্দোষ মায়ের। আবার অন্ধকার আলোকে ঢেকে দিয়েছে এবং সীমাকে সেই ন্যায় থেকে আরও দূরে করে দিয়েছে, যা ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যাচ্ছিল। এক গভীর সন্ধ্যায় হাসপাতালের লম্বা জানালা দিয়ে ডুবে যাওয়া সূর্যের আলো করিডোরে এক উদাস হলুদ রং ছড়াচ্ছিল। অর্জুন রায়চৌধুরী অপেক্ষার চেয়ারে মাথা নিচু করে বসেছিলেন। তার মুখ উদাস হয়ে গিয়েছিল এবং অনেক রাত না ঘুমানোর কারণে চোখ ধসে গিয়েছিল। বিশেষ ঘরের ভিতর দুটি সন্তান বেহাল অবস্থায় পড়েছিল। তাদের ছোট্ট শরীর অজস্র ড্রিপের তারে আটকে ছিল। শ্বাস এত দুর্বল ছিল যেন কোনো কাঁচা সুতো ছিঁড়তে চলেছে। হৃদয়ের ধুকপুক নেওয়া মেশিনের বিপ বিপ আওয়াজ অবিরাম আসছিল। প্রতিটি বিপ অর্জুনের আগে থেকেই ভাঙা হৃদয়ে আঘাত করছিল। কাকি লীলাবতী চুপচাপ তার পাশে বসে গেলেন। তিনি নিজের হাত কোলে জড়ো করে রেখেছিলেন এবং তার চোখ কোথাও শূন্যে ছিল। অনেকক্ষণ পর তিনি চুপচাপ ভাঙলেন। তার আওয়াজ ভারী কিন্তু দৃঢ় ছিল। অর্জুন বেটা, আমি এখানে বছরের পর বছর আছি। আমি অনেক কিছু দেখি। যেদিন থেকে সীমাকে গ্রেফতার করা হয়েছে, সন্তানদের স্বাস্থ্য একদম পড়ে গেছে। প্রতি রাত কাঁদে, প্রতিদিন জ্বর আসে। কিন্তু তোমার কি মনে আছে, যখন সে তাদের কোলে নিত তখন তারা কত শান্তির নিদ্রায় ঘুমতো? একবারও কাঁদত না। অর্জুন চমকে মাথা তুললেন এবং কাকিকে দেখলেন। তার চোখে সন্দেহ ছিল, কিন্তু তারপর তিনি জোরে মাথা নাড়লেন, যেন সেই চিন্তা ঝেড়ে ফেলছেন। না, সেই এসব করেছে। সে নিষিদ্ধ ওষুধ দিয়েছে। তার সাইড ইফেক্টের কারণে আমার সন্তানরা এই অবস্থায়। কাকি লীলাবতী ঠোঁট কামড়ে ধরলেন। তার বুড়ো মুখে ব্যথা স্পষ্ট দেখা যাচ্ছিল। তুমি ডক্টর শ্রেয়ার ওপর ভরসা করো, কারণ তার কাছে ডিগ্রি আছে, নাম আছে। কিন্তু আমার হৃদয় বলে এমন নয়। আমি সীমাকে সন্তানদের কোলে নিতে দেখেছি। যে চোখে সে তাদের দেখত তা এক আসল মায়ের চোখ ছিল। কোনো দুষ্ট মানুষ এমন চোখ রাখতে পারে না।
সেই শব্দগুলো অর্জুনের শুকনো মস্তিষ্কে জলের ফোঁটার কাজ করল। সীমার সন্তানদের জড়িয়ে ধরা এবং নিজের মমতার উষ্ণতায় তাদের ঘুম পড়ানো দৃশ্য তার চোখের সামনে আবার এলো। তার হৃদয় কেঁপে উঠল। সন্দেহ এবং এক ঝাপসা আশার মাঝে লড়াই শুরু হলো। সেই রাতে যখন তিনি প্রাসাদে ফিরলেন, তিনি নিজের স্টাডি রুমে চুপচাপ বসে রইলেন। তার চোখ জানালার বাইরে অন্ধকারে আটকে ছিল। বৃষ্টি ও ঝড়ের দিনে সীমাকে পুলিশ দিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য আবার মনে পড়ল। তার সেই চিৎকার, আমি করিনি, আমি তো কেবল সন্তানদের বাঁচাতে চেয়েছিলাম, তার মস্তিষ্কে গুঞ্জিত হতে লাগল। অনেক সপ্তাহ পর প্রথমবার তাকে মনে হলো যে তিনি পুরোপুরি ঠিক নন। কিছু তো গোলমাল আছে। হয়তো তিনি নিজেই মিথ্যার জালে আটকে গিয়েছেন। পরের দিন অর্জুন সিদ্ধান্ত নিলেন এবং জেলে পৌঁছে গেলেন। গাড়ি ভারী লোহার গেটের সামনে থামল। দরজা খোলার সময় জং ধরা কবজার আওয়াজ হলো। তিনি নিরাপত্তা ঘেরা পার করে ভিতরে গেলেন। হৃদয় জোরে ধুকপুক করছিল। তিনি কখনো ভাবেননি যে সেই মানুষের সাথে দেখা করতে আসবেন যাকে তিনি নিজে অভিশাপ দিয়েছেন। কিন্তু কাকি লীলাবতীর কথা এখনও গুঞ্জিত হচ্ছিল। কেবল তার কোলেই সন্তানরা ঘুমত। দেখা করার ঘরে সীমা এক ঢিলা কয়েদি পোশাকে এলো। মুখ শুকিয়ে গিয়েছিল এবং চোখ ধসে গিয়েছিল। অর্জুনকে দেখে সে থমকে গেল, শ্বাস থেমে গেল। দুজনে অনেকক্ষণ চুপ রইলেন। মাঝে মোটা কাঁচ ছিল, কিন্তু চোখ তলোয়ারের মতো ধাক্কা খাচ্ছিল। অর্জুন নিজের ভারী ও ক্লান্ত আওয়াজে বললেন, সীমা, আমি এখানে তোমার নির্দোষতা শুনতে আসিনি। আমি কেবল শেষবার জিজ্ঞাসা করতে চাই, কেন এমন ছিল যে যখন তুমি তাদের কোলে নিতে তখন তারা ঘুমতো, এবং এখন প্রতি পার হওয়া দিনের সাথে তারা মরছে? সীমার হাত কাঁপতে লাগল। সে টেবিলে হাত রেখে চোখের জল ছলছল করে উঠল। তার আওয়াজ রুদ্ধ হয়ে গেল, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। কারণ আমি তাদের কখনো ক্ষতি করিনি। আমি আমার বাকি জীবনের কসম খেয়ে বলছি, আমি কেবল ডক্টর শ্রেয়াকে দুধে গোপনে কোনো অদ্ভুত ওষুধ মেশাতে দেখেছি। আমার সাহস হয়নি বলার, কারণ আমি জানতাম আপনি আমার উপর বিশ্বাস করবেন না। কিন্তু আমি আপনার কাছে ভিক্ষা করছি, সত্যিকে দেখুন। যখন থেকে আমি সেখানে নেই, সন্তানরা তখন থেকে এত গুরুতর অবস্থায়। এই শব্দগুলো অর্জুনের মেরুদণ্ডে বিদ্যুতের মতো দৌড়ে গেল। তিনি মুষ্টি কষে পাথরের মতো বসে রইলেন। চোখ ঠান্ডা মেঝেতে ছিল, হৃদয় জটিলতায় ছিল। তখন তার মস্তিষ্কের কোনো কোণে ডক্টর শ্রেয়ার আওয়াজ গুঞ্জিত হলো, বিষের সাইড এফেক্ট, আমি সতর্ক করেছিলাম। অর্জুন উঠে দাঁড়ালেন, কিছু বললেন না, কিন্তু তার চোখে ভারী উথাল পাথাল ছিল। সীমা তাকে যেতে দেখল শিসকোতে শিসকোতে। তার চোখে সাহায্যের আর্জি ছিল। অন্ধকারে বন্দী হওয়ার পর প্রথমবার তাকে সন্দেহের দেয়ালে একটা ফাটল দেখা গেল। সেই ফাটল যা থেকে সত্যির আলো ভিতরে আসতে পারে। জেল থেকে বাইরে এসে অর্জুন উদাস আকাশের দিকে তাকালেন। রাতের বাতাস ঠান্ডা ছিল, কিন্তু তার বুকে সন্দেহের যে বীজ বপন করা হয়েছিল তা এখন শিকড় গজাতে লাগল, এবং যতই ছোট না কেন তা এক বড় গাছ হয়ে তার দুটি সন্তানের ভাগ্যের ওপর ছেয়ে থাকা অন্ধকারকে ছিঁড়তে পারে। পরের সকালে মুম্বাইয়ের আকাশে গভীর স্লেটি রং ছেয়ে গিয়েছিল। মেঘ এত নিচে নেমে এসেছিল যেন হাসপাতালের সাদা ভবনকে চেপে ধরবে। তৃতীয় তলার করিডোর নির্জন ছিল। কেবল নার্সেদের তীব্র পায়ের আওয়াজ এবং জীবাণুনাশকের গন্ধ ছিল। অর্জুন নীল প্লাস্টিকের চেয়ারে একা বসেছিলেন, হাত জড়ানো ছিল। তিনি কাচের ওপারে নিজের সন্তানদের অপলক দেখছিলেন। দুটি সন্তান এখনও গভীর অজ্ঞানে ছিল। ড্রিপের বেঁকে চুড়ে তার তাদের ছোট্ট শরীর থেকে যুক্ত ছিল, যার ফলে তারা ভাঙা পুতুলের মতো লাগছিল। মনিটরের টিক 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 এক লয়ে চলছিল। প্রতিটি আওয়াজ অর্জুনের আগে থেকেই ভাঙার হৃদয়ে আঘাত করছিল। তখন ডাক্তারদের মিটিং রুমের দরজা খুলে গেল। তিনজন সাদা কোট পরে বাইরে এলেন। সবার আগে চলা ডাক্তার লম্বা ও চিকন ছিলেন, হাতে মোটা ফাইল ছিল এবং চোখ গম্ভীর ছিলেন। তিনি স্পষ্ট এবং পরিষ্কার আওয়াজে বললেন, মিস্টার রায়চৌধুরী, আমাদের কাছে বিস্তারিত রক্তের রিপোর্ট এসে গেছে। দুটি সন্তানের রক্তে কিছু অত্যন্ত অস্বাভাবিক পাওয়া গেছে। অর্জুন চমকে উঠলেন। তার পুরো শরীর টান টান হয়ে গেল। চোখ ফাইলে আটকে গেল। হৃদয় ফেটে যাচ্ছিল। ডাক্তার পাতা উল্টে ধীরে বললেন, সন্তানদের রক্তে নার্ভাস সিস্টেমকে উত্তেজনা করা পদার্থ স্টিমুলেন্ট পাওয়া গেছে, যার গঠন এক ধরনের সিনথেটিক ড্রাগের সাথে মিলে যায়। এটা শিশু চিকিৎসায় পুরোপুরি নিষিদ্ধ। এটা কোনো চিকিৎসার ওষুধ নয়, বরং এর উল্টো এটা নার্ভাস সিস্টেমকে খারাপ করে, খিঁচুনি তৈরি করে এবং শরীরকে নিংড়ে দেয়। স্পষ্ট কথায় বলতে গেলে কেউ ইচ্ছাকৃতভাবে এই পদার্থ সন্তানদের শরীরে ঢুকিয়েছে। অর্জুনের চারপাশের পরিবেশ যেন ফেটে গেল। তিনি হতবাক হয়ে গেলেন। কপালে ঠান্ডা ঘাম এলো। তিনি হকলাতে লাগলেন, না, এটা হতে পারে না। আমার সন্তানদের রক্তে ড্রাগস? ডাক্তার মাথা নাড়লেন। জি হ্যাঁ, এই পদার্থ শরীরে পৌঁছানোর পথ হয় ড্রিপ ছিল বা দুধ।
কিন্তু সন্তানদের দুধের নজরদারি খুব কঠিন, সবাই তা স্পর্শ করতে পারে না, কেবল সেই ব্যক্তি যার কাছে অধিকার এবং মেডিকেল জ্ঞান আছে, অর্থাৎ সরাসরি দেখভালকারী ডাক্তার বা নার্সই সেখানে পৌঁছতে যেতে পারে, অর্থাৎ দেখভালকারী ডাক্তারি। অর্জুনের মেরুদণ্ডে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চোখের পলকে ডক্টর শ্রেয়ার ছবি একদম স্পষ্ট হয়ে উঠল। শান্ত প্রকৃতি, আত্মবিশ্বাসী ভরা চোখ, দুধের বোতলে সুই ঢোকানো সিদ্ধ হাত, তার কথা গুঞ্জিত হতে লাগল। সেই গৃহকর্মীই ক্ষতি করেছে, আমি তো কেবল বাঁচানোর চেষ্টা করছি। অর্জুনের হৃদয় দুহিল হয়ে উঠল, এক বাজে অনুভূতি কালো মেঘের মতো ছেয়ে গেল। তার মনে হলো যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, যেন কেউ অদৃশ্য দড়ি দিয়ে গলা চেপে ধরেছে। কিন্তু পরক্ষণেই তার মস্তিষ্ক চিৎকার করে উঠল, এটা হতে পারে না, শ্রেয়া তো আমাদের মসিহা, তিনি প্রথম দিন থেকে সন্তানদের বাঁচিয়েছেন, তিনি এমন করতে কি করে পারেন? অন্যদিকে টেস্ট রিপোর্টের খবর তীব্র গতিতে বাইরে লিক হয়ে গেল। দুপুর হতে না হতেই নিউজ ওয়েবসাইট ও টিভি চ্যানেলে হেডলাইন চলতে লাগল, কোটিপতির যমজ সন্তানদের রক্তে পাওয়া গেল বিপজ্জনক নেশার পদার্থ। জনতার মধ্যে হুলস্থুল পড়ে গেল, হাজার হাজার কমেন্ট আসতে লাগল। কেউ রাগে ফুঁসছে কত পাশবিক কাজ, কেউ সন্দেহ করছে হয়তো কেউ পরিবারকে ধ্বংস করতে চায়, কিন্তু অধিকাংশ লোক এখনও সীমাকেই গালি দিচ্ছে। নিশ্চয়ই সেই গৃহকর্মীর কাজ, যদিও সে জেলে আছে, কিন্তু তার দেওয়া বিষ এখনও কাজ করছে। হাসপাতালে অর্জুন কোনো জ্যান্ত লাশের মতো হাঁটছিলেন। লোকের ফিসফিস ও দয়ার চোখ তার ওপর সূঁচের মতো বিঁধছিল। তাকে কাকি লীলাবতীর কথা মনে পড়ল। লক্ষ্য করো অর্জুন, যখন থেকে সীমা জেলে গেছে সন্তানরা আরও দুর্বল হয়ে গেছে। সেই কথা এবং এখন এই মেডিকেল রিপোর্ট মিলে তার মস্তিষ্ককে বিস্ফোরণ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি সন্তানদের ঘরের কাঁচের কাছে থামলেন, চোখে জল ছিল, তার স্ত্রীর শেষ নিশানা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাদের বিষ দেয় তাহলে এই ভেবে তিনি কেঁপে উঠলেন। রাত হলো, অর্জুন ঘরে বসেছিলেন। হলুদ আলো মেঝেতে লম্বা ছায়া ফেলছিল। তিনি রুদ্ধ গলায় বিড়বিড় করলেন, সন্তানরা, আমি এখন কার ওপর ভরসা করব? যদি যার ওপর এত বিশ্বাস করেছি সেই তোমাদের খুনি হয়ে ওঠে, তাহলে আমি কি করব? বাইরে বাতাস গাছের সাথে ধাক্কা খাচ্ছিল, পাতা পড়ছিল। অর্জুনের ভিতর এক আসল ঝড় উঠছিল। সীমার সাথে দেখা করার পর যে সন্দেহের বীজ বপন হয়েছিল তাকে এখন টেস্ট রিপোর্ট খাদ্য জল দিয়েছে, কিন্তু ডাক্তার শ্রেয়ার প্রতি তার ভরসার শিকল এখনও তাকে অন্ধকার ও আলোর মাঝে টানছিল। সেই মুহূর্তে অর্জুন জানতেন যে সত্যি এখন আর দূরে নয়, কিন্তু তার কাছে পৌঁছতে তাকে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসের সামনা করতে হবে। এটা স্বীকার করা যে তিনি অন্ধ হয়ে ভুল মানুষের ওপর ভরসা করে গেছেন, এবং সেই অন্ধত্বই তার সন্তানদের মৃত্যুর মুখে এনে দাঁড় করিয়েছে। হাসপাতালের ৫ম তলার মিটিং রুম পুরোপুরি বন্ধ ছিল। এসির ধীর আওয়াজ আসছিল। কাঁচের জানালায় আধা পর্দা ঝোলানো ছিল। টেবিলে রিপোর্টের স্তূপ, ডিউটি রেজিস্টার, শিফট হ্যান্ডওভারের ফাইল এবং একটা ল্যাপটপ রাখা ছিল যা প্রজেক্টরের সাথে যুক্ত ছিল। অর্জুন টেবিলের কিনারে বসেছিলেন। কোমর সোজা ছিল, কিন্তু মুষ্টি এত জোরে কষা ছিল যে সাদা হয়ে গিয়েছিল। তার সামনে ডাক্তার শ্রেয়া বসেছিলেন। তার সাদা কোট নিখুঁত ছিল, নেম প্লেট আলোয় ঝকঝক করছিল। পাশে মেডিকেল ডিরেক্টর, হেড নার্স এবং আইসিইউ এর ডাক্তার যারা টক্সিকোলজি রিপোর্টে সই করেছেন। মেডিকেল ডিরেক্টর কথা শুরু করলেন। আওয়াজ সমতল ও ঠান্ডা ছিল। আমরা ডাক্তার শ্রেয়া এবং রোগীর পিতাকে চিকিৎসায় কিছু অসঙ্গতি স্পষ্ট করতে ডেকেছি। দুটি আলাদা টক্সিকোলজি রিপোর্ট এসেছে। অর্জুনজি শুনে ফেলেছেন। আজ আমরা সেই রিপোর্টগুলোর তুলনা ওয়ার্ডে হওয়া কার্যকলাপের সাথে করব। তিনি একটা রঙিন প্রিন্ট বের করে গ্রাফের দিকে ইঙ্গিত করলেন। সন্তানদের মধ্যে নার্ভাস সিস্টেম উত্তেজিত করা পদার্থের মাত্রা এক নির্দিষ্ট চক্রে বাড়ে ও কমে। কিছু নির্দিষ্ট সময় তাতে তীব্র উল্লম্ফন আসে। হেড নার্স শিফট রেজিস্টার খুলে আঙুল বোলাতে বোলাতে বললেন, এবং এই সময় ডাক্তার শ্রেয়ার ঘরে যাওয়ার সময়ের সাথে মিলে যায়। 11:03, 3:15, 7:45। এই সময়গুলো না কোনো প্রেসক্রিপশনে ছিল, না শিফটের শিডিউলে। ডাক্তার শ্রেয়া ঠোঁট কামড়ে ধরলেন। আমি সন্তানদের অবস্থা পরীক্ষা করতে, মালিশ করতে এবং পেট চাপতে যেতাম। অকাল জন্মানো সন্তানদের বিশেষ যত্ন লাগে। আপনারা জোর করে অর্থ বের করছেন। ডিরেক্টর তার দিকে না তাকিয়ে নার্সকে ইঙ্গিত করলেন। প্রজেক্টর চালু হলো। স্ক্রিনে আলো এলো। আইসিইউ এর ধোঁয়াটে ভিডিও। ক্যামেরা বিছানার ওপর তির্যকভাবে লাগানো ছিল। সময় দেখা যাচ্ছিল সকাল 3:12। দরজা খুলল। এপ্রন ও মাস্ক পরা একটা ছায়া তীব্র পায়ে ভিতরে এলো। হাতে একটা ছোট্ট কুলিং ব্যাগ ছিল। ছবি 4K নয়, কিন্তু এত স্পষ্ট ছিল যে দেখা যাচ্ছিল যে সেই ব্যক্তি পর্দা একটু টেনে দেয়, তারপর ড্রিপের নলের কাছে ঝুঁকে পড়ে। ব্যাগ থেকে একটা স্বচ্ছ ইঞ্জেকশন বের করে খুব ফুর্তিতে কানেক্টর পোর্টে তরল ঢেলে দেয়। পুরো ঘরের শ্বাস থেমে গেল।
অর্জুন চেয়ারের হাতল কষে ধরলেন, কপালে ঘাম এলো। ডাক্তার শ্রেয়া একটু সামনে ঝুঁকলেন, আওয়াজ স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। ওটা ইলেকট্রোলাইট ছিল, সন্তানের জ্বর ছিল, পানির অভাব ছিল। আমি খুব ধীরে বোলাস দিয়েছি যাতে রক্তচাপ না পড়ে। আইসিইউ এর ডাক্তার ভুরো কুচকে বললেন, যদি ওটা ইলেকট্রোলাইট হয় তাহলে রোগীর ফাইলে বা আদেশে লেখা হয়নি কেন? লেবেল ছাড়া সিরিঞ্জ ব্যবহার কেন? সিস্টেমে চড়ানো হয়নি কেন? এবং নিজের কুলিং ব্যাগ ব্যবহারের কি দরকার ছিল? শ্রেয়া ফিকে হাসলেন। সিস্টেম প্রায় খারাপ থাকে, ওটা জরুরি ছিল তাই তৎক্ষণাৎ লিখতে পারিনি। এবং কুলিং ব্যাগ আমার অভ্যেস, কিছু ওষুধ ঠান্ডা রাখতে হয়। হেড নার্স আরেকটা রিপোর্ট উল্টে বললেন, সন্তানদের আইভি পোর্টে সূচের অনেক তাজা চিহ্ন আছে যা রেজিস্টারে লেখা ওষুধের সংখ্যার সাথে মেলে না। এবং প্রতিবার এমন করার ঠিক 1 ঘন্টা পর সন্তানদের হৃদস্পন্দন ও অস্থিরতা একদম বেড়ে যায়। ঘরে নিস্তব্ধতা নেমে গেল। প্রতিটি তথ্য, প্রতিটি ভিডিও ফ্রেম, প্রতিটি প্রশ্ন সেই দেওয়ালে আরেকটা ইট বসাচ্ছিল, যা অর্জুনকে ঘিরে ফেলছিল। অর্জুন মেঝের দিকে তাকালেন। সীমার চিকন মুখ ও কোলে ঘুমন্ত সন্তান মনে পড়ল। কাকি লীলাবতীর সেই কথা, কেবল তার কোলেই তারা ঘুমতো। অর্জুন হঠাৎ মাথা তুললেন। এই সময়গুলো সব সকাল সকাল কেন? আমাকে কেন ডাকা হয়নি? আমি তো ঠিক বাইরেই ছিলাম। ডাক্তার শ্রেয়া তৎক্ষণাৎ উত্তর দিলেন, আপনার ঘুমের দরকার ছিল। আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। আমি তাদের ইনকিউবেটর থেকেই সামলেছি। আমার পদ্ধতি জানা আছে। ডিরেক্টর মাথা নাড়লেন এবং নার্সকে দ্বিতীয় ভিডিও চালাতে বললেন। স্ক্রিন বদলে গেল। সেই দিন সকাল 7:46, একই ছায়া, একই কুলিং ব্যাগ। কিন্তু এবার ইঞ্জেকশন দেওয়ার সময় হাত একটু তির্যক হলো এবং কবজিতে বাঁধা কালো ঘড়ি স্পষ্ট ঝকঝক করে উঠল। অর্জুন ঘুরে ডাক্তার শ্রেয়ার কবজি দেখলেন, একই মডেল। শ্রেয়া ধীরে নিজের হাতা নিচে টেনে দিলেন। তার হাসি মুছে গেল। পরিচয় পুরোপুরি নয়। শ্রেয়া বাঁচিয়ে বললেন, কোট, মাস্ক, টুপি, ক্যামেরার কোণ খারাপ। আপনারা আমার ওপর দোষ চাপাচ্ছেন। আমি সন্তানদের জন্য সব করেছি। ডিরেক্টর ফাইল বন্ধ করে আওয়াজ ধীরে করে বললেন, বাঁচানো না, একটা অবস্থা তৈরি রাখা, যাতে আপনার প্রয়োজন কখনো শেষ না হয়। এই প্রশ্ন কোনো পাথরের মতো শান্ত হ্রদে পড়ল। অর্জুন গভীর শ্বাস নিলেন, বুকে আগুন জ্বলে উঠল। কিন্তু তিনি নিজেকে থামালেন, কারণ তিনি নিজের উত্তর থেকেই ভয় পাচ্ছিলেন। তখন দরজায় খটখট হলো। হাসপাতালের সিকিউরিটি একটা সিল বন্ধ খাম নিয়ে এলো। স্যার, এটা করিডোর আর ফার্মেসির ক্যামেরা ফুটেজ, যা আপনি চেয়েছিলেন। ডিরেক্টর সিল ভেঙে পেনড্রাইভ টেকনিশিয়ানকে দিলেন। স্ক্রিন আমার জ্বলে উঠল। আইসিইউ, করিডোর, রাত 2:58। ডাক্তার শ্রেয়া একা যাচ্ছেন। বাঁ হাতে কুলিং ব্যাগ, ডান হাতে ফোন চালাচ্ছেন। তিনি ফার্মেসির স্টোর রুমের কাছে থামলেন। সেখানে এক গার্ডের সাথে কিছু কথা বললেন, যাকে গত সপ্তাহে সাসপেন্ড করা হয়েছে। 3:01 তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন, কোনো রেজিস্টারে সই না করে। হেড নার্স শ্বাস টেনে বললেন, ইন্টারনাল ফার্মেসির নজরদারি কঠিন, কিন্তু আমরা ব্যক্তিগত জিনিসে খুব ভরসা করি। আইসিইউ ডাক্তার শ্রেয়াকে দেখে বললেন, আপনার কিছু বলার আছে? শ্রেয়া চেয়ারে হেলে পড়লেন, হাত বেঁধে ফেললেন। আমি আমার সাথে সেলাইন এবং ভিটামিন সি ইঞ্জেকশন এনেছিলাম, পার্সোনাল স্টক। ওটা কেবল সাধারণ সাপ্লিমেন্ট ছিল। মেডিকেল ডিরেক্টর টক্সিকোলজি রিপোর্ট উল্টে বললেন, যে পদার্থ পাওয়া গেছে তা ভিটামিন সি নয়, এবং যদি সেলাইন হয় তাহলে প্রতিবার দেওয়ার পর সন্তানদের খিঁচুনি কেন পড়ত? কন্টেইনার সবসময় ড্রাই আইসের ব্যাগে কেন রাখা হতো? এবং সন্তানদের রক্তে ড্রাগের মাত্রা আপনার আসার সময়ের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে কেন? এক ভারী মুহূর্ত। কেউ কিছু বলল না। ঘরের বাতাসে উত্তেজনা এত ছিল যে বিস্ফোরণ হতে পারে। অর্জুন হঠাৎ চেয়ার ঘষতে ঘষতে উঠে দাঁড়ালেন। আওয়াজ ফেটে গেল, শ্রেয়া, আমি শেষবার জিজ্ঞাসা করছি, তুমি কি আমার সন্তানদের সেই জিনিস দিয়েছ? ডাক্তার শ্রেয়া তার চোখে তাকালেন। তার চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল, চ্যালেঞ্জ ও ভিক্ষার মিশ্রণ। অর্জুন শান্ত হন। আমি দিন রাত তাদের সেবা করেছি। আমি তাদের নিজের সন্তানের মতো মনে করি। আমি কেবল হ্যাঁ বা না। অর্জুনের গর্জন হাতুড়ের মতো ছিল। কপালের শিরা টান টান, চোখ লাল, ঠোঁট কোষে বন্ধ, গালে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ল। শ্রেয়া হঠাৎ মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু প্রজেক্টরে ভিডিওর ফ্রেম বদলে গেল। 3:12, কানেক্টর পোর্টের ক্লোজ আপ। ইঞ্জেকশনের স্বচ্ছ নল দিয়ে আলো পার হচ্ছিল। রংহীন তরল এক পাতলা ধারায় ভিতরে যাচ্ছিল। সেই হাত যে পিস্টন চাপল তা কাঁপছিল না। ঘরের এক কোণ থেকে হাঁপানোর ভয়ঙ্কর আওয়াজ এলো। শেষ দেওয়ালও পড়ে গেল। শ্রেয়া টলে উঠলেন। তার সেই শান্ত ও ঠান্ডা ঢাল ভেঙে গেল। তিনি 2টি হাত নিচে ফেলে দিলেন। কাঁধ নড়তে লাগল। আওয়াজ অদ্ভুত হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ওটা আমিই ছিলাম। কিন্তু আমি তাদের মারতে চাইনি। আমি চেয়েছিলাম অর্জুনের আমার দরকার হোক। এই বাক্য ঘরে গুঞ্জিত হলো এবং সমস্ত শব্দ কেটে দিল। অর্জুন শুনে দাঁড়িয়ে রইলেন। হেড নার্স মুখে হাত চাপা দিলেন। আইসিইউ ডাক্তার চোখ বন্ধ করলেন। শ্রেয়া ফপিয়ে চুপিয়ে কাঁদতে লাগলেন। চোখের জলে তার মেকআপ নষ্ট হয়ে গেল। শব্দ বন্যার মতো বেরিয়ে এলো। যেদিন তোমার স্ত্রী মারা গেল, তোমার কাছে কেবল ওই 2টি সন্তান ছিল।
আমি দিন-রাত সেখানে ছিলাম। কেউ তাদের আমার চেয়ে ভালো বুঝত না। কিন্তু তারপর সেই গৃহকর্মী এলো। সে একবার কোলে নিল এবং তারা ঘুমিয়ে পড়ল। তোমার এবং সবার চোখ তার উপর পড়ে গেল। আর আমি কে ছিলাম? আমি তাদের মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলাম। আমার জায়গা কেউ নিতে পারবে না। তার আওয়াজ সিসকিতে বদলে গেল, যা যতটা দুঃখের ছিল ততটা ভয়ঙ্কর ছিল। আমি কেবল অল্প একটু ব্যবহার করেছিলাম, খুব ছোট ডোজ, যাতে সন্তানরা কাঁদে, তুমি ভয় পাও এবং তোমার বোঝা যায় যে কেবল আমিই তাদের শান্ত করতে পারি। কিন্তু সেদিন সে তাদের ঘুম পড়িয়ে দিল। আমি ঘাবড়ে গেলাম। আমাকে ডোজ বাড়াতে হলো। আমি ভেবেছিলাম পরে আমি ঠিক করে দেব। অর্জুন সিংহের মতো গর্জন করলেন, তার চেয়ার পিছনে পড়ে গেল। তুমি এটাকে ভালোবাসা বলো? তুমি আমার সন্তানদের পুতুল বানিয়েছ। তুমি তাদের শিরায় বিষ ঢেলেছ এবং তাদের তর্পতে দেখেছ। শ্রেয়া মাথা চেপে ধরে মেঝেতে হাঁটুতে ভেঙে পড়ল। আমি তোমাকে ভালোবাসি অর্জুন। আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। আমি কোনো সাধারণ গৃহকর্মীকে আমার জায়গা নিতে দেব না। আমার ভুল হয়েছে। আমি তাদের মারতে চাইনি। মেডিকেল ডিরেক্টর ফাইল বন্ধ করে সিকিউরিটিকে ইঙ্গিত করলেন, পুলিশকে জানাও। ডাক্তার শ্রেয়াকে তৎক্ষণাৎ প্রভাবে নিলম্বিত করা হলো। তার আওয়াজে এখন ঠান্ডক নয়, বরং কোনো বিচারকের রায়ের মতো ভারী ছিল। অর্জুন শুনে দাঁড়িয়ে রইলেন, হাত নিচে ঝুলছিল। তিনি কাঁচের ওপারে নিজের বেহাল সন্তানদের দেখছিলেন। বাকি সমস্ত শব্দ দূরে সরে গেল। কেবল তার সন্তানদের দুর্বল ধুকফুক তার বুকে আঘাত করছিল। তার চোখে এক মসিহার ঝকঝকে মুখোশ খসে পড়েছে এবং তার পিছনে এক বিকৃত ভালোবাসার ঘৃণ্য মুখ সামনে এসেছে। টেবিলের কিনারে এক সিকিউরিটি সেই কুলিং ব্যাগ তুলে নিল, যার ভিতরে ড্রাই আইস থেকে এখনও সাদা ধোঁয়া বেরোচ্ছিল। সেই ধোঁয়াটে ধোঁয়া টেবিলে হামাগুড়ি দিচ্ছিল, যেন ঠান্ডা আঙুল, এবং তারপর আলোয় মিলিয়ে গেল। সেই ছোট্ট মুহূর্তে সবাই বুঝে গেল যে এটা কেবল এক মিথ্যার শেষ নয়, বরং ভালোবাসা ও ধ্বংস, জীবন ও অপরাধের মাঝে সেই সরু রেখার শেষ। এবং সেই রেখার অন্য পাশে দুটি সন্তানের নিঃশব্দ চিৎকার ছিল, যারা সেই সত্যির সাহায্যে আবার বাঁচার অপেক্ষায় ছিল, যাকে এখন আর লুকানো যায় না। সেই সকালে শহরের বাইরের জেল ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল। সাইরেন বাজার পর গার্ডের জুতোর আওয়াজ করিডোরে গুঞ্জিত হচ্ছিল। সীমা নিজের কুঠুরির কোণে গুটিসুটি মেরে বসেছিল। তার দুটি হাত এখনও সেই ছোট্ট ডায়েরি কোষে ধরেছিল, যা কাকি লীলাবতী পাঠিয়েছিলেন। অনেক রাত না ঘুমানোর কারণে তার চোখ ধসে গিয়েছিল। অপমান ও তিরস্কারের সেই দিনগুলোর পর এখন তার কাছে কোনো আশা বাকি ছিল না। তাকে মনে হচ্ছিল আশার প্রতিটি রশ্মি নিভে গেছে। হঠাৎ এক আওয়াজ গুঞ্জিত হল, কয়েদি সীমা, প্রস্তুত হও, এক জরুরি আদেশ এসেছে। পুরো ব্যারাকে হুলস্থুল পড়ে গেল। সহকয়েদিদের কৌতূহলী চোখ তার দিকে উঠল। সীমা ধর্মড় করে উঠে দাঁড়ালো। তার হৃদয় জোরে ধুকপুক করছিল। জেলার তাকে পরার জন্য সাদা সাধারণ কাপড় দিল এবং ধীর আওয়াজে বলল, তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে। এইমাত্র মুক্তির আদেশ এসেছে। সীমা হতবাক হয়ে গেল। তার কানে বিশ্বাস হচ্ছিল না। সে কোনো স্বপ্নের মতো বাইরের দিকে চলল। লোহার ভারী গেট খুলে গেল এবং তীব্র রোদ কুয়াশা ছিঁড়ে দিল। স্বাধীনতা। মাসের পর মাস অন্ধকারের পর অবশেষে এই শব্দ বাস্তব হয়ে গেল। কিন্তু আনন্দ অনুভব করার বদলে তার হৃদয়ে এক ভারী শূন্যতা ছিল, সেই ক্ষতের বোঝা যা তাকে একা সহ্য করতে হয়েছে। জেলের গেটের বাইরে অর্জুন অপেক্ষা করছিলেন। তার গাঢ় রঙের স্যুটও তার উদাস মুখ ও লাল চোখকে লুকাতে পারছিল না। যেই তিনি সীমাকে বাইরে আসতে দেখলেন, তিনি তীব্র পায়ে এগিয়ে গেলেন। তার হাত কাঁপছিল, হয়তো তাকে ধরতে চাইছিলেন, কিন্তু তারপর থেমে গেলেন। তার গলা ভরে এলো এবং তিনি বললেন, সীমা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল মানুষের ওপর ভরসা করেছি। আমি তোমাকে নির্দোষ হয়েও অপমান সহ্য করতে দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সীমা থমকে গেল। সে এখন তাকে অন্য চোখে দেখছিল। এক মুহূর্তে সমস্ত পুরনো স্মৃতি তাজা হয়ে উঠল। প্রাসাদের সামনে হাতকড়ি পড়া, বিষাক্ত মহিলা হওয়ার গালাগালি, প্রতিবেশীদের তিরস্কার ভরা চোখ এবং নিজের স্বগোত্র মায়ের মুখ ফিরিয়ে নেওয়া, সবকিছু কোনো তাজা ক্ষতের মতো জ্বলে উঠল। তার চোখ থেকে জল বেরিয়ে এলো, কিন্তু আওয়াজ বরফের মতো ঠান্ডা ছিল। আপনি সেই মহিলার উপর তখনও ভরসা করেছিলেন, যখন আমি আমার নির্দোষতার ভিক্ষা পেয়েছিলাম। আপনি আমাকে সবার সামনে অপমানিত হতে দিয়েছেন। আপনার কি মনে হয় আমি এত সহজে ক্ষমা করে দেব? অর্জুন মাথা নিচু করে ফেললেন। তার বুকে ব্যথা উঠছিল। সীমার শব্দগুলো কোনো আদালতের সাজার চেয়ে ভারী ছিল। সীমা মুখ ফিরিয়ে নিল। তার চিকন কাঁধ কাঁপছিল, কিন্তু পায়ে দৃঢ়তা ছিল। জেলের গেটে সকাল থেকেই মিডিয়ার ভিড় ছিল।
ক্যামেরা ঝকঝক করতে লাগল। সাংবাদিকরা চেঁচিয়ে উঠল, গৃহকর্মী নির্দোষ প্রমাণিত, ডাক্তার শ্রেয়াই আসল অপরাধী। ভিড় ধাক্কাধাক্কি করছিল, কিন্তু এখন সেই ফিসফিস গালাগালির বদলে সহানুভূতিতে বদলে গেছে। হায় ভগবান, বেচারি কত সহ্য করেছে। সীমা চুপচাপ সবার মাঝ দিয়ে পার হয়ে গেল। ক্যামেরার ফ্ল্যাশ তার কালো ঘের ও দুর্বল শরীরকে আরও প্রকাশ করছিল। সে একবারও হাসার চেষ্টা করল না। তার কাছে এই স্বাধীনতা অসম্পূর্ণ ছিল। এটা সেই সম্মানের ফিরে পাওয়া যা আগেই ছেড়ে ফেলা হয়েছে। অর্জুন কোনো ছায়ার মতো তার পিছনে লড়খড়ে হাঁটছিলেন। তিনি জানতেন যে কেবল সরি বললে সেই ক্ষত ভরবে না যা তার অন্ধবিশ্বাস দিয়েছে, কিন্তু তার হৃদয়ে এক আশা ছিল যে হয়তো একদিন সন্তানদের জন্য সীমার হৃদয় গলে যাবে। বাড়ি ফেরার পথে সীমা আকাশের দিকে তাকালো, যেখানে পাখি খোলা আকাশে উড়ছিল। তার চোখে জল পড়ছিল, কিন্তু চোখে এক নতুন সংকল্প ছিল। সে নিজেকে বলল, আমি ক্ষমা করি বা না করি সেটা জরুরি নয়, জরুরি এটা যে সেই সন্তানদের বাঁচতে হবে, তাদের সত্যির সাথে বড় হতে হবে। আমি এখন আর কাউকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করতে দেব না। ন্যায় পাওয়া গেছে, কিন্তু এক তরুণী মহিলার হৃদয়ে লাগা চিহ্ন এখনও বলছিল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে কখনো কখনো সত্যির মূল্য চোখের জল ও ভাঙা ভরসা দিয়ে দিতে হয়। যেদিন সীমা প্রাসাদে ফিরে এলো, সেই রাতে বৃষ্টির পর আবহাওয়া পরিষ্কার হচ্ছিল। ভেজা মাটির গন্ধ বাতাসে ছিল। লোহার গেট খুলে গেল এবং সেই চেনা দৃশ্য সামনে এলো, কিন্তু সীমার কাছে সেখানে আর কোনো আপনত্ব অনুভব হচ্ছিল না। প্রতিটি পা ভারী লাগছিল। হাসপাতাল থেকে সন্তানরা ফিরে এসেছে। তারা এখনও দুর্বল ছিল, কিন্তু তাদের শ্বাস এখন আগের চেয়ে ভালো ছিল। তারা তাদের বড় বড় চোখে সীমাকে দেখল এবং হঠাৎ যেন পুরনো রক্ষককে চিনে ফেলল। তাদের মুখে এক হালকা হাসি এলো। সীমার হৃদয় গলে গেল। চোখে জল আসতে যায় যে সে নিজেকে সামলে নিল। সবার সামনে সে অর্জুনকে স্পষ্ট শব্দে বলল, আমি কেবল এই সন্তানদের যত্নের জন্য ফিরে আসতে রাজি হয়েছি। আমার আপনার পরিবার বা বাড়ির ব্যাপারে কোনো সম্পর্ক নেই, এবং আমি পুরনো কথা তুলতে চাই না। আমি আমার কাজ পুরো সততার সাথে করব। তার চোখ এক ধারালো ছুরির মতো ঠান্ডা ছিল। অর্জুন মাথা নিচু করে তার শর্ত মেনে নিলেন, যেন কোনো নীরব সাজা স্বীকার করছেন। পরের কয়েকদিন প্রাসাদে নিস্তব্ধতা রইল। সীমা চুপচাপ নিজের কাজ করত, সন্তানদের ডাইপার বদলাত, খিচুড়ি বানাত, লড়ি শোনাত, কিন্তু সেই শান্তির পিছনে এক ভয়ার্ত মন ছিল। যখনই রাস্তা থেকে পুলিশের গাড়ি পার হতো, সীমার হৃদয় বসে যেত, হাত কাঁপতে লাগত। তাকে আবার সেই দৃশ্য মনে পড়ত যখন তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। ঘাম বেরিয়ে যেত। সে স্বাধীন ছিল, কিন্তু অতীতের ভূত তার পিছু ছাড়ছিল না। রাতে যখন সন্তানরা ঘুমিয়ে পড়ত, সীমা বিছানার কাছে বসে অন্ধকারকে তাকিয়ে থাকত। বাইরে বাতাসের শব্দ তাকে লোকের ফিসফিসের মতো লাগত। সে জানত দুনিয়ায় এখনও কিছু লোক থাকবে যারা তার উপর সন্দেহ করবে। সোশ্যাল মিডিয়ায় কোথাও না কোথাও এখনও ঘৃণা থাকবে। ধোঁয়া ছাড়া আগুন ওঠে না, এমন টানা তার হৃদয়ে বিন্ধিত। এক রাতে যখন সে নিজের ছোট্ট ঘরে ঘুমানোর চেষ্টা করছিল, তাকে আবার গ্রেপ্তারের দুঃস্বপ্ন এলো। সে ধর্মড় করে উঠে কাঁদতে লাগল। আমি স্বাধীন, তাহলে ব্যথা শেষ হয় না কেন? সে নিজেকে জিজ্ঞাসা করল। তাকে মনে হলো যেন স্বাধীনতা কেবল একটা দেখানো। ভিতর থেকে সে এখনও শিকলে বাঁধা। পরের দিন বাগানে যখন সীমা সন্তানদের কোলে নিয়ে হাঁটছিল, কাকি লীলাবতী এসে ভালোবেসে বললেন, বেটি, শরীরের ক্ষত সেরে যায়, কিন্তু মনের ক্ষত সারতে সময় লাগে। নিজেকে দুর্বল মনে করো না, তুমি নরক পার হয়ে এসেছ। অন্য কেউ হলে ভেঙে পড়ত। সীমা মাথা নিচু করে ফেলল। সে কাঁদতে চাইল, কিন্তু সন্তানদের সামনে নিজেকে শক্ত রাখল। দূরে দাঁড়িয়ে অর্জুন এসব দেখছিলেন। তার হৃদয় করছিল যে গিয়ে কিছু বলেন, কিন্তু সীমার উদাসীনতা তাকে থামিয়ে দিত। তিনি বুঝে গিয়েছিলেন যে তার এবং সীমার মাঝে এক গভীর খাদ তৈরি হয়ে গেছে, যা কেবল ডক্টর শ্রেয়ার কারণে নয়, বরং তার নিজের অন্ধবিশ্বাসের কারণে। মাসের শুরুতে শহরের প্রতিটি ক্যাফে, বাজার এবং বাড়ির টিভিতে একই খবর চলছিল। তদন্তকারী সংস্থা নিশ্চিত করেছে যে ডক্টর শ্রেয়া ইচ্ছাকৃতভাবে সন্তানদের নেশার ওষুধ দিয়েছে। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। জনতার রাগ এখন সেই মসিহা ডাক্তারের ওপর ফেটে পড়ল। টিভিতে তাকে মাথা নিচু করে পুলিশ হেফাজতে যেতে দেখে লোকে শিউরে উঠল। যে গালাগালি একসময় সীমাকে দেওয়া হয়েছিল, তা এখন ক্ষমায় বদলে গেল। হায় ভগবান, সেই বেচারি মেয়ে কত সহ্য করেছে। সেই সন্ধ্যায় অর্জুন এক লাইভ টিভি সাক্ষাৎকার দিলেন। তার মুখ উদাস ছিল এবং চোখে জল ছিল। তিনি কাঁপা আওয়াজে বললেন, আমি অর্জুন রায় চৌধুরী, সেই দুটি সন্তানের বাবা, সীমার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইছি। আমার অন্ধত্ব ও ভুল ভরসায় এক নির্দোষকে নরকে ঠেলে দিয়েছি।
আমি সমাজের কাছেও ক্ষমা চাইছি যে আমি এতদিন অন্যায় চলতে দিয়েছি। আমার আশা সে আমাকে ক্ষমা করতে পারবে এবং সমাজ তাকে আবার সম্মান দেবে। এই ক্ষমা পুরো দেশ দেখল। সীমা নিজের ঘরে সন্তানদের জড়িয়ে বসেছিল, তার চোখ থেকে জল পড়ছিল। তাকে জানা ছিল না যে সে পুরোপুরি ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু অন্তত এখন তার নাম থেকে দুষ্ট শব্দ সরে গেছে। এক ভারী বোঝা তার কাঁধ থেকে নেমে গেল। সেই রাতে দরজায় খটোখটো হলো। তার মা রেখা, যিনি একসময় তাকে ধিক্কার দিয়ে চলে গিয়েছিলেন, ভিতরে এলেন। তার চোখ শুকিয়ে গিয়েছিল। মেয়েকে দেখে তিনি ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং পায়ে পড়ে গেলেন। সীমা, আমার ভুল হয়ে গেছে বেটি, আমি কোন মুখে তোকে দেখি? আমি পরের কথা এসে নিজের মেয়েকেই ত্যাগ করেছি। আমি তোকে কত ব্যথা দিয়েছি। সীমা অবাক হয়ে গেল। তাকে জেলের সেই দিন মনে পড়ল যখন তার মা তাকে কলঙ্ক বলেছিলেন, কিন্তু মাকে এমন তড়াপাতে দেখে তার হৃদয় গলে গেল। সে রুদ্ধ গলায় জিজ্ঞাসা করল, মা, এখন তোমার আমার ওপর বিশ্বাস এলো কেন? যখন আমি চেঁচাচ্ছিলাম তখন তুমি কোথায় ছিলে? রেখা কাপা হাতে তার হাত ধরলেন। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার সমাজের ভয় ছিল, বদনামের ভয় ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে তুই আমার রক্ত। আমাকে একটা সুযোগ দে বেটি, তোর মাকে ক্ষমা করে দে। সীমাও কেঁদে ফেলল এবং মাকে জড়িয়ে ধরল। ক্ষত এখনও তাজা ছিল, কিন্তু মায়ের মমতা তার উপর প্রলেপ দিল। সেই দিনের পর থেকে প্রাসাদের পরিবেশ বদলাতে লাগল। সন্তানরা এখন তীব্র গতিতে সুস্থ হচ্ছিল। তাদের হাসি পুরো বাড়িতে গুঞ্জিত হতে লাগল। সীমা তাদের সেবায় লেগে থাকত এবং রেখাও প্রায়ই এসে সাহায্য করতেন। অর্জুন এখনও দূরত্ব রাখছিলেন। তিনি জানতেন যে ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, কিন্তু যখনই তিনি সীমাকে সন্তানদের সাথে দেখতেন তার ভুলের বোধ হতো। কিন্তু ধীরে ধীরে সীমা লক্ষ্য করল যে অর্জুন বদলাচ্ছেন। তিনি এখন আর অহংকারী কোটিপতি নন, বরং এক এমন বাবা যিনি নিজের ভুল সংশোধন করতে চান। এক সন্ধ্যায় যখন সন্তানরা বাগানে খেলছিল, তারা হঠাৎ দৌড়ে সীমার কাছে এসে তার গলা জড়িয়ে ধরল এবং একসাথে বলল, মা। সময় যেন থেমে গেল। সীমা অবাক হয়ে গেল। তার চোখ থেকে জলের ধারা বেরিয়ে এলো। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে এই শব্দ শুনবে। অর্জুন সিঁড়িতে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তার হৃদয় ভরে এলো। তিনি অনুভব করলেন যে সীমা কেবল এক ন্যানি নয়, বরং আসল মা, যাকে তার সন্তানেরা বেছে নিয়েছে। সেই রাতে যখন সন্তানেরা ঘুমোতে গেল, অর্জুন সীমার কাছে এলেন। তার চোখে এখন কোনো সন্দেহ নেই, কেবল গভীর অনুতাপ ও ভালোবাসা। সীমা, আমি তোমার খুব বড় ঋণী। সন্তানেরাই নয়, আমারও তোমার দরকার। এই কথা এত সত্যি করে বলা হলো যে সীমাও নড়ে উঠল। সে অর্জুনের দিকে তাকালো। সেই লোক যে একসময় তাকে ঘৃণায় দেখত, আজ আশায় দেখছে। সীমা ধীরে বলল, আপনি আমাকে অনেক ব্যথা দিয়েছেন। পুরো দুনিয়ার সামনে আমাকে একা ছেড়ে দিয়েছেন। আমি এত সহজে ভুলতে পারি না। তার আওয়াজে ব্যথা ছিল, কিন্তু ঘৃণা ছিল না। অর্জুন বললেন, আমি তাৎক্ষণিক ক্ষমার আশা করি না। কেবল আমাকে একটা সুযোগ দাও, যাতে আমি তোমার সাথে মিলে সন্তানদের মানুষ করতে পারি, প্রমাণ করতে পারি যে এই পরিবর্তন চিরকালের। সীমা চুপ রইল, কিন্তু তার চোখে এক হালকা ঝকঝকে ছিল। তখন সন্তানেরা ঘুমের ঘোরে বিড়বিড় করল, মা, পাপা। সেই নিষ্পাপ ডাক বাকি দেওয়ালগুলোও ভেঙে দিল। সীমা অর্জুনের দিকে তাকালো এবং প্রথমবার তার ঠোঁটে এক হালকা হাসি এলো। সেই চাঁদনি রাতে সন্তানদের হাসির মাঝে ছাইয়ের স্তূপ থেকে ভালোবাসার এক নতুন চারা গজাতে লাগল। 1 বছর পরে প্রাসাদের বাগান ফুলে ফুলে মহকছিল। আজ সেখানে কোনো ফিসফিস নেই, কেবল হাসি ও অভিনন্দনের স্বর। এক সাদা অনুষ্ঠানে সীমা বধূর পোশাকে দাঁড়িয়েছিল, মাথা উঁচু করে। কাকি লীলাবতী ও রেখার চোখে আনন্দের জল ছিল। যারা একসময় সীমার ওপর সন্দেহ করত, আজ তারা তালি বাজাচ্ছে। 2টি সন্তান ফুলের ঝুড়ি নিয়ে সামনে দৌড়ছিল এবং খুশিতে চেঁচিয়ে উঠছিল, মা, মা। অর্জুন সীমার হাত ধরলেন। তার চোখে ভালোবাসা ও সম্মান ছিল। ধন্যবাদ সীমা। সেই মুহূর্তে সীমা হেসে ফেলল। তাকে তার আসল বাড়ি পাওয়া গেছে, যেখানে ভালোবাসা ও বিশ্বাসের পুনর্জন্ম হয়েছে। গল্প শেষ হলো, কিন্তু এটা একটা শিক্ষা রেখে গেল যে ন্যায় দেরি হতে পারে, কিন্তু অন্ধকার থাকে না, এবং সত্যিকারের ভালোবাসা প্রতিটি ক্ষত সারাতে পারে। গল্পের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা এমন আরও গল্প আনতে পারি। বন্ধুরা, আপনি এই ভিডিওটা দুনিয়ার কোন কোণ থেকে দেখছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান, জেনে খুব আনন্দ হবে। আজকের এই গল্প আপনার কেমন লাগলো? সীমার সংগ্রাম, তার মমতা এবং শেষে সত্যির জয় কি আপনার হৃদয়কেও ছুঁয়েছে? আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আমার ঈশ্বরের কাছে কেবল এই প্রার্থনা যে আপনি এবং আপনার পরিবার সব সময় নিরাপদ থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং আপনাদের জীবনে সবসময় সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকুক। যদি আপনাদের কাছে এমন কোনো আবেগপূর্ণ, অনুপ্রেরণাদায়ক বা অলৌকিক গল্প থাকে, বা আপনি জীবনে এমন কিছু অনুভব করেছেন, তাহলে দয়া করে কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার গল্প হয়তো পরের ভিডিও হয়ে উঠবে।